আজকের ক্লাসে আমরা আমাদের ইউনিট 5 এটা স্টার্ট করব। ইউনিট 5টার মধ্যে কি কি আছে দেখো, ডেটা কনভার্টার অ্যান্ড মেমোরি ডিভাইস, এই চ্যাপ্টারটা আছে। তো এই চ্যাপ্টারটা আমরা আজকে স্টার্ট করব। হ্যাঁ, ডেটা কনভার্টার মেমোরি ডিভাইসের মধ্যে ফার্স্টে আমরা যেটা দেখব, D2A কনভার্টার, তার বেসিক কনসেপ্ট, এটা কি জিনিস, ওয়েটেড রেজিস্টার D2A কনভার্টার অ্যান্ড R2R ল্যাডার D2A কনভার্টার, এই টপিকগুলো আমরা দেখব। ঠিক আছে, এবার এই যে আমাদের ডেটা কনভার্টার, এই ব্যাপারটা কি, ডেটা কনভার্টার এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? তো মোস্ট অফ দা ফিজিক্যাল সিগন্যাল যেগুলো আমরা দেখি, আমাদের ফিজিক্যাল সিগন্যাল বলতে ধরো যে হ্যালো স্যার, হ্যালো, হ্যালো, ফ্রিজ হয়ে গেছে। স্যারকে কেউ পার্সোনাল এসএমএস করে দিত। স্ক্রিন দেখা যাচ্ছে এখনো? না স্যার, স্যার স্যার ডিসকানেক্ট হয়েছিল। স্যার দেখা যায় না স্যার। ইয়ে হয়ে গেছিল, ইন্টারনেট ডিসকানেক্টেড হয়ে গেছিল। দেখো, আমি যেটা বলছিলাম যে ডেটা কনভার্টার মানে এটার দরকার কেন আসছে, ডেটা কনভার্টার প্রয়োজন কেন হচ্ছে। তো আমাদের যাবতীয় ফিজিক্যাল যেগুলো সিগন্যালস গুলো আছে, সেগুলো মোস্টলি হচ্ছে অ্যানালগ ফর্মেই আছে। অ্যানালগ ফর্মে ধরো আমরা কারেন্ট মাপছি মানে কি, এটা অ্যানালগ ভ্যালু আসবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, অ্যানালগ একটা ভ্যালু আসবে, ঠিক আছে, অ্যানালগ ভ্যালু একটা আসবে। এবার সেই অ্যানালগ যে ভ্যালুটা আসছে, ধরো সে 10 অ্যাম্পিয়ার আসছে ধরো, বা ধরো 12 অ্যাম্পিয়ার আসছে, এরকম যে ভ্যালুগুলো আসছে, এগুলো কি ভ্যালু, এগুলো সব হচ্ছে অ্যানালগ ভ্যালু। ঠিক আছে, এই সমস্ত ভ্যালুগুলো হচ্ছে অ্যানালগ ভ্যালু। এবার এই অ্যানালগ ভ্যালুগুলোকে নিয়ে প্রসেস করাটা একটু ডিফিকাল্ট। ধরো কারেন্ট একটা জায়গায় আমাদের এরকম আসছে, একটা কারেন্ট সিগন্যাল মনে করো এরকম ভাবে ভ্যারি করছে, সাইনোসয়েডাল কারেন্ট সিগন্যাল। ঠিক আছে, এবার এই যে কারেন্ট সিগন্যালটা এলো, এই কারেন্ট সিগন্যালের ভ্যালু বিভিন্ন জায়গায় বিভিন্ন, বিভিন্ন সময় বিভিন্ন ভ্যালু এটা পেয়েছে। এখানে একরকম ভ্যালু, 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 এরকম বিভিন্ন জায়গাতে এর ভ্যালু বিভিন্ন হচ্ছে। ঠিক আছে, এইবার এই রকম যে ভ্যালুগুলো আমরা পাচ্ছি, এই অ্যানালগ ভ্যালুগুলোকে নিয়ে প্রসেসিং করাটা, বা এগুলোকে নিয়ে আমরা কি করব, আমরা আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ছি এখন। তো সেখানে আমরা অ্যাকচুয়ালি কি করি, এই সমস্ত হিউজ যে ফিজিক্যাল কোয়ান্টিটি বিভিন্ন রকমের আছে, সেগুলোকে নিয়ে আমরা আমাদের বিভিন্ন রকমের প্রসেসিং করি। এদেরকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, প্রসেসিং করতে হবে। তো এইরকম অ্যানালগ ফর্মে যদি সিগন্যালসগুলো থাকে, তাদেরকে নিয়ে প্রসেসিং করাটা ডিফিকাল্ট। এবং বর্তমানে যে সমস্ত আইসি গুলো এসেছে, সেই আইসি গুলো কি আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট যেগুলো আছে, ইন্টিগ্রেটেড সার্কিট, এই ইন্টিগ্রেটেড সার্কিট গুলো কাজ করে ডিজিটাল সিগন্যালের পরিপ্রেক্ষিতে। মানে তোমরা যদি একটা আইসি দেখো, এরকম বিভিন্ন আইসির মধ্যে এরকম কতগুলো পিন দেখতে পাবে। ঠিক আছে, কিছু কিছু পিন বাইরে বেরিয়ে থাকে। এই যে পিনগুলো, এই পিনগুলো দিয়ে তুমি কিন্তু ইনপুট দিতে পারবে। এতে এই প্রসেসিং গুলো কি কিসে করে, এই আইসি গুলো, এগুলো হচ্ছে ডিজিটাল সিগন্যালকে প্রসেস করে। ঠিক আছে, এবার এই আইসি গুলোকে যদি তোমাকে কাজে লাগাতে হয়, সেখানে তো তুমি এরকম একটা কারেন্ট ধরো একটা তারের মধ্যে দিয়ে যাচ্ছে, সরাসরি এসে যদি তুমি তারটাকে অ্যাজ অ্যানালগ সিগন্যাল ওটাতে দিয়ে দাও, ও তো কাজ করবে না। তাহলে ডিজিটাল সিগন্যালের যে অ্যাডভান্টেজ, বা ডিজিটাল চিপ যেগুলো হয়েছে, আইসি যেগুলো হয়েছে, ইন্টিগ্রেটেড সার্কিট, তাদের যে অ্যাডভান্টেজ,
সেগুলোকে আমরা ইউজ করতে পারবো না, ইউটিলাইজ করতে পারবো না, তাই তো? এরকম যদি এরকম ফিজিক্যাল সিগন্যাল যেগুলো অ্যানালগ ফর্মে আছে সেগুলোকে যদি সরাসরি আমরা এরকম ডিজিটাল আইসি চিপগুলোর ভেতরে ভরে দিই, তারা তো কাজ করবে না। সুতরাং আমাদেরকে যদি এদেরকে দিয়ে কাজ করাতে হয়, ঠিকমতো পারফরমেন্স পেতে হয়, তার জন্য প্রয়োজন কি? তার জন্য প্রয়োজন হলো যে আমাদের এই সিগন্যালগুলোকে এরকম ফর্মে রাখলে চলবে না, অ্যানালগ ফর্মে রাখলেই চলবে না, এদেরকে আমাদেরকে ডিজিটাল ফর্মে নিয়ে যেতে হবে। আর ডিজিটাল ফর্মে কনভার্ট করে সেই সিগন্যালটাকে যদি আমরা এই আইসির ভেতরে দিই তাহলে সেটা কাজ করবে। বোঝা গেল? তাহলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এই যে অ্যানালগ সিগন্যাল যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে কালো রঙের যেটা দেখতে পাচ্ছি অ্যানালগ সিগন্যাল, এটার পরিপ্রেক্ষিতে করেসপন্ডিং একটা ডিজিটাল সিগন্যাল আমাদেরকে বার করতে হবে। এর ডিজিটাল ভ্যালু কত সেটা আমাদেরকে বার করতে হবে। সেই জিনিসটাকে নিয়ে তারপরে আমরা কোনো একটা চিপের ভেতরে তাকে ফিড করতে পারি। তো সেটা অনেক একটা বড় ব্যাপার, সেটা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর মধ্যে আসবে। কিন্তু আমাদেরকে মেন এই চ্যাপ্টারের মধ্যে যেটুকু জানতে হবে সেটা হচ্ছে যে এই অ্যানালগ সিগন্যালকে কিভাবে আমরা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে পারি। ঠিক আছে, অ্যানালগ সিগন্যাল যেটা এরকম একটা অ্যানালগ সিগন্যাল, এই সিগন্যালটার করেসপন্ডিং ডিজিটাল সিগন্যাল কিভাবে পাবো আমরা, সেইটা হচ্ছে বার করতে হবে। তো আমরা এখানে এসি সিগন্যালের ক্ষেত্রে করব না, আমরা ডিসি সিগন্যালের ক্ষেত্রেই দেখবো। কোন মানে ডিসি সিগন্যাল যদি ধরো একটা হয়, এরকম ধরো একটা ডিসি একটা ভোল্টেজ আছে মনে করো, ডিসি ভোল্টেজ মানে তো বুঝতেই পারছো সেটার ভ্যালুটা কি হবে, কনস্ট্যান্ট থাকবে, টাইমের সঙ্গে সঙ্গে কনস্ট্যান্ট থাকবে। যদি আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর সাপোজ ভোল্টেজকে শো করি, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা ভোল্টেজকে শো করি, এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা টাইমকে শো করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে ভোল্টেজের মানটা কি চেঞ্জ হচ্ছে বিভিন্ন জায়গাতে? তা কিন্তু হচ্ছে না। ভোল্টেজের মান দেখো সব জায়গাতে সেম, এখানেও যা ভ্যালু, এখানেও তাই ভ্যালু, এখানেও তাই ভ্যালু, মানে এরকম এই ধরনের ভোল্টেজ হচ্ছে ডিসি ভোল্টেজ। তাহলে এখানে মানটার কোনো পরিবর্তন হচ্ছে না। এইরকম একটা সিগন্যাল, এটার ভ্যালু মনে করো সে এই ডিজিটাল ভোল্টেজের মান মনে করো 13 ভোল্ট ফর এক্সাম্পল। ধরো এই ডিজিটাল ভোল্টেজের মান হচ্ছে 13 ভোল্ট। আমরা চাইছি যে এই যে ভোল্টেজ, এই ভোল্টেজটাকে আমরা একটা এরকম আইসির ভেতরে দেবো, যেখানে আমাকে আইসির ভেতরে এরকম 13 ভোল্ট দিয়ে দিলে তো চলবে না, সে তো বুঝতে পারবে না। তাহলে এই সিগন্যালটাকে 13 ভোল্টের যে ভোল্টেজ লেভেল আছে সেটাকে আমাকে করেসপন্ডিং ডিজিটাল ভ্যালুতে কনভার্ট করতে হবে, এবং সেই কনভার্টেড যে ডিজিটাল ভ্যালু সেইটাকে আমরা একটা জায়গাতে ফিড করতে পারি অ্যাজ এ ডিজিটাল সিগন্যাল। একটা চিপের ভেতরে আমরা সেটাকে ফিড করে কাজ করাতে পারি। তাহলে যেটা আমাদের বিভিন্ন একটা সিস্টেম যদি আমরা একটা ধরি, মানে প্র্যাকটিক্যাল সিস্টেম, সেখানে কিন্তু এই প্রথম ধাপ হবে এরকম অ্যানালগ সিগন্যালটাকে নাও, অ্যানালগ সিগন্যালটাকে নিয়ে তাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করো। সেই ডিজিটাল সিগন্যালটাকে নিয়ে কোনো একটা প্রসেসরের মধ্যে দাও, বা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং যেখানে হবে সেরকম একটা জায়গাতে দাও। এখানে একটা আইসি ধরতে পারো, এরকম কোনো প্রসেসর হতে পারে, এটা একটা মাইক্রো কন্ট্রোলার হতে পারে, সেখানে ফিড করো। সে এবার কি করবে, তার ভেতরে ক্যালকুলেশন যা করার করবে, সেইটাকে করে ও আবার একটা ডিজিটাল সিগন্যাল আউটপুট জেনারেট করবে। সেই যে ডিজিটাল সিগন্যালটাই জেনারেট করলো সেটাকে তুমি আবার পুনরায় যদি অ্যানালগ ফর্মে ফেরত পেতে চাও, তার জন্য আরেকটা কনভার্টার লাগবে। যেরকম প্রথম ধাপে আমি বললাম যে এটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল, এটাকে ডিজিটালে কনভার্ট করবার জন্য একটা ধরনের কনভার্টার লাগে। সেই কনভার্টারের নাম কি? সেই কনভার্টারের নাম হলো ডিএসি। ঠিক আছে, প্রথম ধাপে যেটা আমি বললাম, এইরকম একটা ডিজিটাল সিগন্যাল, এরকম একটা অ্যানালগ সিগন্যাল বা এইরকম একটা এসি অ্যানালগ সিগন্যাল, এটাকে যদি আমাকে ডিজিটালে কনভার্ট করতে হয়, তার জন্য যে যন্ত্র আমাদের লাগে তার নাম হচ্ছে ডিএসি। ডিএসির ফুল ফর্ম কি? ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, অথবা এটাকে অনেক সময় D2A কনভার্টারও বলা হয়ে থাকে। D2A কনভার্টারও একে বলা হয়ে থাকে। ঠিক আছে, এইটা মানেই হচ্ছে ডিএসি, মানেই হচ্ছে D2A কনভার্টার, মানে ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে, সরি আমি এটা ভুল বললাম, D2A টা পরে থাকবে। আমার প্রথম ধাপে এটা অ্যানালগ সিগন্যাল ছিল না, এডিসি, ওটা ভুল বললাম। অ্যানালগ টু ডিজিটাল, অ্যানালগ টু ডিজিটাল, এডিসি মানে হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল। প্রথম ধাপে আমাদের সিগন্যালটা ছিল অ্যানালগ, তাকে ডিজিটালে করতে গেলে আমাদেরকে এডিসি লাগবে, অ্যানালগ টু ডিজিটাল মানে হচ্ছে এ টু ডি কনভার্টার লাগবে। ঠিক আছে, এ টু ডি কনভার্টার এটা লাগবে প্রথমে। দিয়ে আমরা ধরো এটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে দিলাম, সেই ডিজিটাল সিগন্যালটাকে আমরা কোনো প্রসেসরকে দিয়ে দিলাম, প্রসেসর তার মধ্যে ক্যালকুলেশনস করলো, দিয়ে তারপরে আবার একটা ডিজিটাল সিগন্যাল ও আউটপুটে তৈরি করলো। সেটাকে আমরা যদি আবার অ্যাজ এ অ্যানালগ সিগন্যাল পেতে চাই, তার জন্য আবার আমার আরেকটা যন্ত্র লাগবে, তার নাম হলো ডিএসি, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। ঠিক আছে, D2A কনভার্টার এটাকে বলা হলো।
D2A কনভার্টার। তাহলে আমাদের যেটা মেন জানার বিষয় সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে কনভার্ট জন্য এডিসি দরকার, আর ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে রিকনভার্ট করার জন্য D2A কনভার্টার বা ডিএসি কনভার্টার দরকার। তাহলে মানে যদি আমরা এটাকে স্টেপ বাই স্টেপ লেখার চেষ্টা করি তাহলে স্টেপগুলো কি হচ্ছে, প্রথমে একটা অ্যানালগ সিগন্যাল আছে, মনে করো প্রথমে একটা অ্যানালগ সিগন্যাল আছে, এটা ধরো একটা অ্যানালগ সিগন্যাল, এটা হতে পারে আমার ভোল্টেজ, হতে পারে কারেন্ট, হতে পারে, ঠিক আছে। এই অ্যানালগ সিগন্যালটাকে নিলাম, এই অ্যানালগ সিগন্যালকে নিয়ে কোথায় ঢোকাবো, প্রথমে অ্যানালগ সিগন্যালকে নিয়ে প্রথমে আমি এটাকে একটা এডিসির মধ্যে ঢুকিয়ে দেবো। এডিসি কি করবে, এডিসি এটাকে নিয়ে কনভার্ট করে দেবে একটা ডিজিটাল সিগন্যালে, ঠিক আছে। এডিসি এটাকে নিয়ে একটা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে দেবে, এটা হলো এডিসি। এবার এই যে ডিজিটাল সিগন্যাল তৈরি করলো সেই ডিজিটাল সিগন্যালটাকে আমরা দিয়ে দেবো কোথায়, ডিজিটাল সিগন্যাল যেটা তৈরি করলো সেটাকে আমরা দিয়ে দেবো একটা ডিজিটাল সিগন্যাল প্রসেসরের মধ্যে, বা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং যেখানে হবে সেটা একটা মাইক্রো প্রসেসর হতে পারে, একটা মাইক্রো কন্ট্রোলার হতে পারে, একটা চিপও হতে পারে, ঠিক আছে। ডিজিটাল সিগন্যাল প্রসেসিং যেখানে হবে সেখানে দিয়ে দেবো। ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এ কি হবে, এটাকে প্রসেস করবে, মানে এই যে অ্যানালগ সিগন্যালটা এলো সেটাকে নিয়ে প্রসেস করলো, প্রসেস করে দিয়ে আবার একটা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করলো, দিয়ে আবার একটা আউটপুট হিসাবে একটা ডিজিটাল সিগন্যাল দেবে। এটা কি সিগন্যাল, এডিসি থেকে যে সিগন্যালটা তৈরি হয়েছিল সেটা ছিল আমার ডিজিটাল সিগন্যাল, এটা ছিল একটা ডিজিটাল সিগন্যাল। এ কোথায় ঢুকেছিল, ওই প্রসেসরের মধ্যে ঢুকেছিল এই ডিজিটাল সিগন্যালটা। আর ডিজিটাল সিগন্যাল প্রসেসর প্রসেসিং করে এ আবার একটা ডিজিটাল সিগন্যালই তৈরি করবে, এ একটা ডিজিটাল সিগন্যালই তৈরি করবে, ঠিক আছে। আউটপুট হিসাবে একটা ডিজিটাল সিগন্যালই তৈরি করবে। এবার আমরা যদি চাই সেই ডিজিটাল সিগন্যালের কোরসপন্ডিং অ্যানালগ ভ্যালুটা কত, সেটার জন্য আমাকে এই ডিজিটাল সিগন্যাল যেটা আমার এই প্রসেসর তৈরি করলো তাকে নিয়ে আবার একটা কোথায় ঢোকাতে হবে, আর একটা ডিএসির মধ্যে ঢোকাতে হবে। একটা ডিএসির মধ্যে যদি আমরা ঢুকিয়ে দিই তাহলে ডিএসি আবার কি করবে, সেই ডিজিটাল সিগন্যাল যেটা পেয়েছে সেটাকে নিয়ে তার কোরসপন্ডিং অ্যানালগ ভ্যালু তৈরি করে দেবে, দিয়ে সেই যে অ্যানালগ ভ্যালুটা তৈরি করলো সেটাকে আমরা আবার অ্যানালগ সিগন্যাল আউটপুট হিসাবে পেয়ে গেলাম, আবার আমরা অ্যাজ এ আউটপুট সিগন্যাল আমরা পেয়ে গেলাম, আউটপুট অ্যানালগ সিগন্যাল। তাহলে এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা একটা এক্সাম্পল হিসাবে দেখলাম। মনে করো একটা এক্সাম্পল আমি দিই, ধরো একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে তুমি একটা ভোল্টেজ ইনপুট দিচ্ছ, তুমি মনে করছো যে ভোল্টেজের ভ্যালু কত ভোল্ট থাকা উচিত, সে ভোল্টেজের ভ্যালু 12 ভোল্ট থাকা উচিত, মনে করো যে ভোল্টেজের ভ্যালু 12 ভোল্ট থাকা উচিত, ঠিক আছে, সিস্টেম ভোল্টেজ 12 ভোল্ট থাকা উচিত, মনে করো একটা সিস্টেমে 12 ভোল্ট সিগন্যাল ইনপুট থাকা উচিত। এখন তুমি দেখতে চাইছো যে অ্যাকচুয়ালি সিস্টেমের মধ্যে 12 ভোল্ট আছে কি নেই সেটা তুমি জানতে চাও, তাহলে তুমি কি করবে, তাহলে তুমি কি করবে, তুমি এমনি তো ম্যানুয়ালি দেখে মাল্টিমিটার বা একটা ভোল্ট মিটারের সাহায্যে মেপে দেখে বলতে পারো যে 12 ভোল্ট আছে কি নেই, সেটা তো তুমি পারো। কিন্তু সেটা না করে তুমি যদি একটা এমন সিস্টেম বানাতে চাও যে সিস্টেমই তোমাকে বলে দেবে যে অ্যাকচুয়ালি সিস্টেমের ভোল্টেজ 12 আছে না কত আছে, অ্যাকচুয়ালি কত আছে সেটা বলে দেবে, তো সেটা করার জন্য কি রাস্তা হতে পারে, সেটা করার জন্য একটা রাস্তা হতে পারে এরকম, যে মনে করো যে ভোল্টেজটা এলো অ্যানালগ সিগন্যাল 12 ভোল্ট যেটাই হোক, মানে যে সিগন্যালটা আসার কথা কিছু একটা এলো, ঠিক আছে, এই অ্যানালগ সিগন্যাল হিসাবে এটা ধরো এলো, কোথায় এলো, প্রথমে এলো এডিসিতে ঢুকলো, এটা কত আছে, 12 আছে না 10 আছে না 13 আছে না 15 আছে সেটা তো এডিসি বুঝতে পারবে। এডিসি কি করবে, এডিসি ওটাকে মানে যা ভ্যালু থাকুক তার কোরসপন্ডিং ডিজিটাল ভ্যালুতে কনভার্ট করে দেবে। মনে করো যদি 12 থাকতো, 12 কোরসপন্ডিং ডিজিটাল ভ্যালু কত বলো তো,
12 ভোল্ট যদি হয় তার করসপন্ডিং ডিজিটাল ভ্যালু কত হওয়া উচিত? স্যার 1100। 1100, ধরো 1100 থাকা উচিত, ঠিক আছে? 12টাকে করসপন্ডিংলি 1100 পাওয়া উচিত, কিন্তু মনে করো এখানে 12 নেই, মনে করো 11 ভোল্ট এসছে, তাহলে 11 এলে কত ডিজিটাল এডিসি কত আউটপুট তৈরি করবে? 1001। 1001, হ্যাঁ 1001, এই 1100 বললাম যে এটা 1010 না 10, কত বলেছি? 12 বলেছি, 12 মানে হচ্ছে 8 প্লাস 4, 12, আর আমি 11 মানে কত হবে? 11 মানে হ্যাঁ স্যার প্লাস 3, 10। তাহলে এটা হবে 1011 হবে, ঠিক আছে? 11 ধরো এইটা হয়েছে, অ্যাকচুয়ালি ভোল্টেজ 12 আসেনি, 11 এসছে, তাহলে এডিসি তো জানে, এডিসি তো কনভার্ট করতে জানে, ও করসপন্ডিংলি এতে কনভার্ট করে দেবে, ডিজিটাল ভ্যালুতে কনভার্ট করে দেবে। এটা ঢুকে গেল একটা সিগন্যাল প্রসেসরের মধ্যে। এটা ধরো একটা একটা মানে এর মধ্যে আমরা কিছু ব্যবস্থা রেখেছি যেখানে কম্প্যারিজনটা করা যেতে পারে। কম্প্যারেটর, মনে করো এটা একটা কম্প্যারেটর, এ কি কম্পেয়ার করবে? এ বিট ওয়াইজ ধরো এর সঙ্গে এটাকে কম্পেয়ার করবে, এর কাছে ইনপুট করে রাখা আছে আগে থেকেই যে তোমার কাছে এইটা যদি থাকে 1100 যদি থাকে তুমি জেনারেট করবে ওকে, সিস্টেম ভোল্টেজ ইজ ওকে, ঠিক আছে? সিস্টেম ভোল্টেজ যদি 1100 পাই তাহলে বলবে ওকে, আর যদি সিস্টেম ভোল্টেজ বেশি পাই, যদি 1100 থেকে বেশি পাই, যদি গ্রেটার দেন হয় সিস্টেম ভোল্টেজের থেকে, মানে সিস্টেম ভোল্টেজ ইফ সিস্টেম ভোল্টেজ, আমি সেটাকে সংক্ষেপে এসভি লিখলাম, সিস্টেম ভোল্টেজ গ্রেটার দেন যদি 1100 পাই, তাহলে এ লিখবে কি? ওভার ভোল্টেজ, এ লিখবে ওভার ভোল্টেজ। আর যদি ধরো সিস্টেম ভোল্টেজ লেস দেন 1100 পাই, তখন হয়তো এ লিখবে, যদি সিস্টেম ভোল্টেজ ধরো লেস দেন 1100 হয়, তখন হয়তো লিখবে যে কি লিখবে? আন্ডার ভোল্টেজ, লো ভোল্টেজ। আন্ডার ভোল্টেজ, ঠিক আছে? এটা 0 ভোল্ট ভেবো না আবার, এটা হচ্ছে ওভার ভোল্টেজ, ঠিক আছে? এই ওভার ভোল্টেজ সিগন্যাল দেবে, আর এটা হচ্ছে আন্ডার ভোল্টেজ কখন দেবে? যদি লেস দেন হয়, হ্যাঁ আন্ডার ভোল্টেজ বা লো ভোল্টেজ যাই হোক, ঠিক আছে? তো ব্যাপারটা ধরো এরকম, আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, মানে এটা হলো একটা ইন্টেলিজেন্ট একটা কম্প্যারেটর, মানে এটার মধ্যে আমরা একটা ডেটা ফিড করে রেখেছি আগে থেকেই 1100, তার সঙ্গে তুমি কম্পেয়ার করে দেখো। তাহলে এডিসি কি করলো? এডিসি কনভার্ট করলো একটা ডিজিটাল সিগনালে, সেই ডিজিটাল সিগন্যাল চলে এলো কোথায়? এই সিগন্যাল প্রসেসিং ইউনিটের মধ্যে চলে এলো, এর মধ্যে অলরেডি একটা ডেটা ফিড করা ছিল 1100, ও তার সঙ্গে যে ভ্যালুটা এলো তাকে কম্পেয়ার করে দেখলো, বিট ওয়াইজ কম্পেয়ার করে দেখলো যে কোনটা বড় হচ্ছে, 1100 বড় না 1011 বড়। তো এই তো কম্প্যারেটর, এ তো কম্পেয়ার করে বুঝেই যাবে যে 1100ই বড়। তখন একটা ডিজিটাল সিগন্যাল একটা ও কি করবে যে একটা মানে আউটপুট হিসাবে ও দেখাতে পারবে যে এটা আন্ডার, মানে একটা আউটপুট জেনারেট করবে যে ইট ইজ আন্ডার ভোল্টেজ সিচুয়েশন, ঠিক আছে? এবং অ্যাকচুয়ালি ভোল্টেজের ভ্যালুটা কত, অ্যাকচুয়ালি আমরা যদি একটা ডিসপ্লে ইউনিট চাই, ধরো এখানে আমরা ডিসপ্লে করতে চাই, অ্যাকচুয়ালি ভোল্টেজের ভ্যালুটা কত, তার জন্য কি দরকার? আবার তো সেই এখানে তো কত হিসাবে ঢুকেছে? 1011 হিসাবে ঢুকেছে, এইটা ঢুকেছে অ্যাকচুয়ালি সিস্টেম ভোল্টেজ হিসাবে, এইটা ঢুকেছে এখানে, তাই না? 1011 ঢুকেছে। আমরা ধরো বাইরে একটা ডিসপ্লে ইউনিট আছে আমাদের, ঠিক আছে? একটা ধরো এলইডি ডিসপ্লে আছে, সেই এলইডি ডিসপ্লেতে আমরা দেখতে চাই যে অ্যাকচুয়ালি সিস্টেম ভোল্টেজটা কত। সেখানে যদি আমরা এরকম 1011 লিখে রাখি, সেটা তো ভালো দেখায় না। সেখানে আমার কত দেখানো উচিত? অ্যাকচুয়ালি আমরা যারা এমনি লোক, মানে নর্মাল পার্সন, তারা কি বুঝতে পারি? আমরা ওই 11, 12 ওগুলোই ভালো বুঝি না, তার জন্য এই 1011টা আউটপুটে দেখালে তো ভালো দেখাবে না, সেটাকে করসপন্ডিং তার এই অ্যানালগ ভ্যালু কত সেটাও যদি 11 ভোল্ট লিখে দেয়, এটাকে যদি 11 ভোল্ট লিখে দেয়, তাহলে খুব ভালো করে আমরা বুঝতে পারবো। তাহলে কি করবে এই যে ডিজিটাল প্রসেসর, এ তো একদিকে কম্পেয়ার করলো যে এর মধ্যে এই কাজটা তো হলোই, যে আন্ডার ভোল্টেজ না ওভার ভোল্টেজ সেটা বোঝার জন্য এখানে হলো, আর তারই সাথে সাথে সেইখান থেকে যেটা আউটপুট হিসাবে, মানে ধরো এই 1011ই আবার বাইরে বেরিয়ে এলো, সেটাকে যদি আমরা চাই অ্যাজ এ অ্যাকচুয়াল ভোল্টেজ কত হচ্ছে সেটাকে ডিসপ্লে করাবো, তাহলে আবার আমাকে একটা যন্ত্র লাগাতে হবে এখানে। সেটা কি? এটা হচ্ছে একটা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, কারণ এখানে যখন 1011 এসে এই ডিএসির ভেতরে ঢুকবে, এ আবার এটাকে কনভার্ট করবে কিসে? করসপন্ডিং অ্যানালগ ভ্যালুতে কনভার্ট করবে। তাহলে 1011 তার করসপন্ডিং অ্যানালগ ভ্যালু কত? 11। সেই 11টা আমাদের ডিসপ্লেতে আউটপুটে চলে আসবে। তার মানে 11 ভোল্টের সিগন্যাল এখানে ইনপুট হিসাবে ঢুকলো, আমরা চাইলাম যে সেটা আন্ডার ভোল্টেজ না ওভার ভোল্টেজ সেটা বুঝতেও চাই, এবং অ্যাকচুয়ালি আমাদের যেটা ডিসপ্লে ইউনিট আছে সেখানে আমরা ডিসপ্লেও করতে চাই যে ভোল্টেজের মানটা কত। করতেছে, এটা তো স্যার ডিজিটালি করছে না স্যার।
ডিজিটালি তো করছি। এবার ধরো আমরা মানে আহ, হ্যাঁ সেটা আমরা ডিসপ্লে, এটাকে আমরা ডিজিটালি করি এলইডির মধ্যে, কিন্তু আমরা অ্যাকচুয়াল যদি অ্যানালগ ভ্যালুতে কনভার্ট করতে চাই যে অ্যাকচুয়ালি অ্যানালগ ভোল্টেজের মানটা কত, তাহলে ওটার জন্য আমার কি দরকার, তার করেসপন্ডিং অ্যানালগ ভোল্টেজ আমাকে তৈরি করতে হবে। হ্যাঁ এটা স্যার ঠিকই ওটা বলেছো, ডিকোড ডিসপ্লে, করা হয় ডিসপ্লের ব্যাপারটা এখানে, ডিসপ্লে ব্যাপারটা এখানে ঠিক বলা হলো না। ডিসপ্লেটা তো অ্যাকচুয়ালি আমরা ডিজিটাল, যেটা এলইডি ইউনিটের মধ্যে ওটাকে ফিড করে দিলে ওটা 11 ডিসপ্লে করিয়ে দেবে, সেটা আলাদা কথা। কিন্তু মানে অ্যাকচুয়ালি যদি আমরা ভোল্টেজটাকে আবার পেতে চাই, মনে করো অ্যাজ এ অ্যানালগ আউটপুট আমরা যদি এই ভোল্টেজটাকে আবার পেতে চাই, তাহলে আমার কি করতে হবে, এই 1011 এটা যেখানে আমরা ডিএসির ভেতরে ঢোকাবো, ডিএসি ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, এটার কোরসপন্ডিং মানে অ্যাকচুয়াল অ্যানালগ ভ্যালু কত সেটাকে তৈরি করে দেবে। মানে এটা হচ্ছে এমন একটা যন্ত্র যার মধ্যে এরকম অ্যানালগ ভ্যালু ঢুকবে এবং তার কোরসপন্ডিং ডিজিটাল ভ্যালু ঢুকবে এবং তার কোরসপন্ডিং অ্যানালগ ভ্যালু কত হচ্ছে সেটাকে এ তৈরি করবে। ডিএসি সেই কাজটা করবে, যে এর মধ্যে অ্যানালগ ডিজিটাল ঢুকবে, সিগন্যাল হিসাবে ডিজিটাল সিগন্যাল ঢুকবে এবং কোরসপন্ডিংলি অ্যানালগ ভ্যালুটা কত সেটা এই ডিএসি বলে দেবে আর কি, ডিএসি ওটাকে বলে দেবে। অ্যাকচুয়ালি এটা স্যার একটা ভোল্টেজ, অ্যাকচুয়াল ভোল্টেজই তৈরি হবে। ঠিক আছে, এখানে ডিসপ্লে ব্যাপারটা বলাটা ঠিক হচ্ছে না, ডিসপ্লে নয়, মানে ডিসপ্লেটা আমরা অ্যাকচুয়ালি স্যার এলইডি ইউনিটকে ড্রাইভ করবে। পাঠালাম স্যার, আমরা অ্যানালগ পাঠালাম, অ্যানালগ নিচ্ছে, তাহলে এটা আমার কি লাভ হলো স্যার? আমার অ্যানালগ থেকে তো আমাদের ডিজিটাল করা দরকার না? অ্যানালগ থেকে ডিজিটাল তো আমরা করলাম, অ্যানালগ থেকে ডিজিটাল তো এখানে করে দিলাম, অ্যানালগ থেকে ডিজিটাল তো এডিসির মধ্যে আমরা করলাম না। আবার স্যার ডিজিটাল থেকে অ্যানালগ করে করলাম। এটা আমি জাস্ট এক্সাম্পল হিসাবে বলছি, ঠিক আছে? তোমরা চাইলে এটুকুও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। ধরো এটুকু ছেড়ে দিলে, এই ডিজিটাল সিগন্যাল মানে এত দূরই থেমে গেল ব্যাপারটা, এত দূরেই থেমে যেতে পারতো, এখান থেকে এত দূরই হলো, এটাও হতে পারত। ঠিক আছে, আমি জাস্ট এটা দেখালাম যে এরকমও করা যায়, যে ডিজিটাল সিগন্যাল যেটা হলো সেটাকে যদি আবার আমরা পুনরায় যেটা দিয়েছিলাম সেটা দেখতে চাই, ঠিক আছে? এমনও তো হতে পারে যে আমরা একটা করবো, আমরা একটা ফিডব্যাক সিস্টেম জেনারেট করবো, হতে পারে তো? আমরা ধরো ফিডব্যাক করেছি তো, ফিডব্যাক, হ্যাঁ হ্যাঁ স্যার, ফিডব্যাক করলে পরে আবার তাহলে ধরো ফিডব্যাকের সময় আমাদের কি দরকার, আমরা অ্যাকচুয়াল একটা অ্যানালগ সিগন্যাল দিচ্ছি, একটা অ্যানালগ সিগন্যাল আমরা দিচ্ছি এখানে এডিসির মধ্যে দিচ্ছি, দিয়ে ওটাকে ডিজিটালি কনভার্ট করছি, ডিজিটাল সিগন্যাল। ফিডব্যাক অ্যানালগই করতে হবে। হ্যাঁ, এবার ধরো আমি চাই যে আমাদের কন্ট্রোলারটা এমন হোক যদি কোনো ডিফারেন্স থাকে, মানে আমাদের অ্যাকচুয়ালি যেটা আউটপুট পাওয়া উচিত, অ্যাকচুয়াল আউটপুট যেটা পাওয়া উচিত সেটা যদি আমরা না পাই, যদি কোনো ডিফারেন্স থাকে, তাহলে সেইটার মতো যেন আমাদের অ্যানালগ সিগন্যালটা অ্যাডজাস্টেড হয়ে যায়। তখন আমাদেরকে তো এই সিগন্যালটাকে আবার নিয়ে কাজ করতে হবে না? এটাকে যদি আমরা ধরো নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আবার একটা ওই কম্পারেটর, তোমরা পড়েছো, মানে একটা ধরো আমাদের করলাম আমরা এখানে একটা ফিডব্যাক হিসাবে ওটাকে আমরা দিয়ে দিলাম, মানে মানে যেটা এরর হচ্ছে অ্যাকচুয়ালি, আমি এটাকে মুছতে হবে। তাহলে এই আউটপুট সিগন্যাল যেটা পেলাম সেটাকে নিয়ে আমরা ইনপুট সিগন্যাল যেটা আসছিল তাদের মধ্যে কম্পেয়ার করব। ঠিক আছে, এখানে ধরো আমরা এটা কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে যেটা মানে অ্যাডজাস্ট করার দরকার আছে, যদি কোনো কম বেশি থাকে সেই মতো করে আমাদের ইনপুটটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। মনে করো আমাদের 11 ভোল্ট আসছে, আমাদের আসার কথা 12 ভোল্ট, তাহলে আউটপুট তো আমরা 11 ভোল্ট পাচ্ছি, তাহলে আমাকে এই যে ফিডব্যাক, এই ফিডব্যাক পাত দিয়ে একটা মানে আমাদেরকে পজিটিভ একটা দিয়ে দিতে হবে যে আমাদের 11 ভোল্ট আসছে, সুতরাং যে ইনপুট যে কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলার ইনপুট ভোল্টেজটাকে একটু বাড়িয়ে দেবে দরকার। ঠিক আছে, তো সেটার জন্য দরকার এরকম ফিডব্যাক যদি আমাদেরকে পেতে হয়, ফিডব্যাক পাওয়ার জন্য, ফিডব্যাক সিস্টেম তৈরি করার জন্য আমাদেরকে আবার ডিএসি দিয়ে ওটাকে অ্যানালগে কনভার্ট করে নিতে হবে, তাছাড়া কি করে হবে? মানে বুঝতে পারলে, ধরো এখানে আমাদের 11 কত পাওয়ার কথা, 12 ভোল্ট পাওয়ার কথা, তো কিন্তু 11 ভোল্ট পাচ্ছি, তার মানে কম পাচ্ছি, তো যেটা তখন পাওয়ার কথা 1 তার থেকে ভোল্টের কম রিভার্স পাচ্ছি। সিগন্যাল আবার অ্যাপ্লাই করতে হবে অ্যানালগ। হ্যাঁ, তাহলে যে ডিফারেন্সটা হচ্ছে মানে অ্যাকচুয়াল যেটা পাওয়ার কথা আর যেটা পাচ্ছি তাদের মধ্যে যে বিয়োগ ফলটা হচ্ছে, আউটপুট পাচ্ছি কত, 11 পাচ্ছি, পাওয়ার কথা কত, 12, তাহলে 12 মাইনাস 11 যেটা হচ্ছে 1 ভোল্ট প্লাস 1 ভোল্ট আমরা এই অ্যানালগ ইনপুট সিগন্যাল যেটা আসছিল তার সঙ্গে যোগ করে দেবো, ইট ইজ এ পজিটিভ ফিডব্যাক হবে তখন। আবার ধরো যখন আমার এখানে ধরো 12 ভোল্ট পাওয়ার কথা, আমরা ধরো এখানে 13 ভোল্ট পাচ্ছি, তার মানে কি আমরা আমাদের 1 ভোল্ট বেশি পাচ্ছি, তাহলে তখন এরর সিগন্যাল হিসাবে পাওয়ার কথা তো 12 কিন্তু পাচ্ছি 13, তার মানে 12 মাইনাস 13, দ্যাট মিনস মাইনাস 1 ভোল্ট আমরা অ্যাজ এ ফিডব্যাক এখানে ঢুকিয়ে দেবো, তাহলে আবার যেটা আসছিল তার সঙ্গে ওটা অ্যাডজাস্টেড হয়ে অ্যাকচুয়াল ভোল্টেজ যেটা পাওয়ার সেটা পেয়ে যাবো। তো এইভাবে যদি আমাদেরকে ফিডব্যাক, একটা ক্লোজ লুপ ফিডব্যাক তৈরি করতে হয়,
যেখানে আমরা কোনো কিছুকে কন্ট্রোল করতে চাইছি অ্যাকচুয়ালি, তো সেটার জন্য আমাদেরকে এরকম ফিডব্যাক সিস্টেম তৈরি করবার জন্য এরকমটা দরকার, যে প্রথমে ওই এডিসি করব, এডিসি দিয়ে ওটাকে ডিজিটালে কনভার্ট করে নেবো, এখানে কম্প্যারিজন বা যে ডিজিটাল প্রসেসিং যেটা করবো না, সেইটার পরে আবার আমরা সেই ডিজিটাল সিগন্যালটাকে নিয়ে ডিএসির মাধ্যমে আবার অ্যানালগে কনভার্ট করে নেবো, সেই অ্যানালগ সিগন্যালটার মাধ্যমে আমরা ফিডব্যাক সিস্টেম তৈরি করতে পারি। ঠিক আছে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা দেখবো যে ডিএসি যেটা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, সেটা কিভাবে কাজ করে সেটা জানতে হবে। ডিএসি কনভার্টার কিভাবে কাজ করে। ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার কিভাবে কাজ করে, এর জন্য দুটো উপায় আছে। প্রথমে আমরা দেখবো হচ্ছে বাইনারি ওয়েটেড রেজিস্টার। ঠিক আছে, বাইনারি ওয়েটেড রেজিস্টার, এটা একটা মেথড। আর একটা মেথড আছে আমাদের সেকেন্ড মেথড, এটা হলো আমাদের 1 নাম্বার মেথড ফর ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন। একটা হলো বাইনারি ওয়েটেড রেজিস্টার মেথড, আর একটা মেথডের নাম হচ্ছে R2R ল্যাডার ডিএসি। R2R ল্যাডার ডিএসি। ঠিক আছে, এই দুটো মেথড আছে। এই দুটো মেথড আমরা পড়বো, যে একটা কিভাবে আমরা একটা ডিজিটাল সিগন্যালকে নিয়ে তাকে আমরা কিভাবে অ্যানালগে কনভার্ট করতে পারি, সেটা ফার্স্টে পড়ছি। হ্যাঁ, তারপরে আমরা এডিসিটা পড়বো পরে। স্যার আরেকবার আগে পেজটা যান। কোনটা বলো? এটাই? স্যার পরেরটা। হ্যাঁ, বাইনারি ওয়েটেড রেজিস্টার আর R2R ল্যাডার ডিএসি, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। হয়েছে? হ্যাঁ স্যার। তো প্রথমে আমরা R2R ল্যাডার ডিএসি নয়, প্রথমে আমরা দেখবো বাইনারি ওয়েটেড রেজিস্টার এটা কিভাবে কাজ করে। তো এটা কাজ করার জন্য আমাদের যেটা দরকার হয়, এখানে আমাদের বিভিন্ন রকমের রেজিস্ট্যান্সের ভ্যালু দরকার হবে। ঠিক আছে, বাইনারি ওয়েটেড রেজিস্টার। তো এখানে মনে করো যদি আমরা কত বিটের এটা ডিএসি, তার উপরে নির্ভর করবে যে কতগুলো রেজিস্টার আমাদের প্রয়োজন, মানে কতগুলো বিটের ডিজিটাল ডেটাকে আমরা অ্যানালগে কনভার্ট করতে চাইছি। যদি মনে করো আমরা ধরো একটা 3 বিটের ডেটাকে কনভার্ট করতে চাইছি, 3 বিটের একটা ডিজিটাল ডেটা আছে, আমরা তার করসপন্ডিং অ্যানালগ ভ্যালু বার করতে চাই। ঠিক আছে, তাহলে তার জন্য আমাদের কটা রেজিস্টারের প্রয়োজন হবে? 3 বিট ডিজিটাল ডেটার জন্য আমাদের দরকার 3টে দরকার হবে। 3 বিট ডিজিটাল ডেটা যদি আমরা তার অ্যানালগ ভ্যালু পেতে চাই, তার জন্য আমাদের কটা রেজিস্টার প্রয়োজন? 3 নাম্বারস। এবার এই যে আমাদের বাইনারি ওয়েটেড রেজিস্টার, সেখানে কিন্তু আমাদের প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু কিছু সেম হবে না। ঠিক আছে, যদি 4 বিট হতো তাহলে আমাদের 4টে রেজিস্টার হতো। ঠিক আছে, যদি আমাদের n বিট হতো তাহলে n সংখ্যক রেজিস্টার হতো, মানে যতগুলো বিট ততগুলো হচ্ছে নাম্বার অফ রেজিস্টারের আমাদের প্রয়োজন হবে। n বিট যদি ডিজিটাল ডেটা হতো, তার জন্য আমাদের কতগুলো নাম্বার অফ রেজিস্টার লাগতো? আমাদের n নাম্বারস অফ রেজিস্টার্স রিকোয়ার্ড হতো। এখন কতগুলো আমাদের রেজিস্টার লাগবে সেটা তো ডিপেন্ড করছে কত বিটের ডেটাকে আমরা ডিজিটাল টু অ্যানালগে কনভার্ট করতে চাইছি তার উপর। এখন এই রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো কত হবে সেইটা আবার নির্ভর করছে যে আমরা মানে কোন দিকে লাগাচ্ছি ওটাকে। ঠিক আছে, রেজিস্ট্যান্সটাকে, যে রেজিস্টার যেটাকে আমরা কানেক্ট করছি, সেটাকে আমরা এলএসবির দিকে লাগাচ্ছি না কোন দিক থেকে লাগাচ্ছি, তার উপরে নির্ভর করবে সেই রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো। মানে রেজিস্ট্যান্সের যে ওয়েট, সেই ওয়েটগুলো নির্ভর করবে তার বিট পজিশনটা কোথায় তার উপরে। তো এই যে বাইনারি ওয়েটেড রেজিস্টার, এখানে বিভিন্ন রেজিস্ট্যান্সের ভ্যালু নেওয়া হয়। রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো কিরকম হয়? রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো এরকম হয় যে বাইনারি ওয়েটেড রেজিস্টার, সেখানে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো কি পদ্ধতিতে আমরা ডিসিশন নেব। স্যার টপিকটার হেডিং একটু বলবেন স্যার? এটা হচ্ছে বাইনারি ওয়েটেড, ওই 1 নাম্বার যে মেথডটা। ঠিক আছে, বাইনারি ওয়েটেড রেজিস্টার মেথড। ঠিক আছে, বাইনারি ওয়েটেড রেজিস্টার মেথড আমরা দেখব। তো এখানে যেটা করতে হবে আমাদের, রেজিস্ট্যান্সের যে ভ্যালুগুলো সেগুলো এরকম হবে। হ্যাঁ, প্রথমে ধরো
2R হলো একটা রেজিস্ট্যান্স, এটা হলো সর্বনিম্ন যে রেজিস্ট্যান্স সেটাকে আমরা 2R বলে ডিনোট করছি। এবার এই আরটা কি সেটাও আমরা দেখাবো। 2R, তারপরেরটা হবে ধরো 2 টু দি পাওয়ার 1, সরি 2 টু দি পাওয়ার 1 তো এটাই হলো, 2 টু দি পাওয়ার 2 ইন্টু আর, 2 টু দি পাওয়ার 2 ইন্টু আর, তারপরে রেজিস্ট্যান্সের বিটটার জন্য হবে 2 টু দি পাওয়ার 3 ইন্টু আর। এরকম করতে করতে যদি আমরা একদম আমাদের nth বিট, এটা হচ্ছে ফার্স্ট বিটের জন্য, nth বিটের জন্য কত হবে 2 টু দি পাওয়ার n ইন্টু আর, ঠিক আছে, 2 টু দি পাওয়ার n ইন্টু আর, এটা হলো n তম বিটের জন্য। এরকম করে করে বিট থাকে, তো একটা নাম্বারের মধ্যে অনেকগুলো বিট থাকে। এই ধরো এটা 4 বিটের ডেটা, তাহলে এইটা হলো ধরো আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিট। মোস্ট সিগনিফিক্যান্ট বিট কোনটা? মোস্ট সিগনিফিক্যান্ট বিট কোনটা হয় বলো? এইটা। এটাকে ধরো আমরা 1 নাম্বার বিট বললাম, এটাকে ধরো আমরা 2 নাম্বার বিট বললাম, এটাকে ধরো আমি 3 নাম্বার বললাম, এটাকে ধরো আমরা 4 নাম্বার বললাম, এটা 4 বিটের, ঠিক আছে। তাহলে এই 1 নাম্বার বিটটা যেখানে কানেক্টেড আছে তার কোরসপন্ডিং রেজিস্ট্যান্স কত কানেক্টেড হবে? 2R। 1 নাম্বার বিটের সঙ্গে যে রেজিস্ট্যান্সটি কানেক্টেড হবে তার ভ্যালু কত? 2R। 2 নাম্বার বিট যেটা আমরা মোস্ট সিগনিফিক্যান্টের পাশের যে বিট তার জন্য কত রেজিস্ট্যান্স কানেক্টেড হবে? 2 টু দি পাওয়ার 2 ইন্টু আর। 3 নাম্বার বিটের জন্য কত কানেক্টেড হবে? 2 টু দি পাওয়ার 3 ইন্টু আর। 4 নাম্বার বিটের জন্য 2 টু দি পাওয়ার 4 ইন্টু আর। যদি আমাদের এরকম করতে করতে n সংখ্যক বিটস থাকতো, যদি ধরো এখানে 4এই না শেষ হতো, 5, 6, 7, 8 ডট ডট ডট, মনে করো এটা হলো n তম বিট, এটা হলো মনে করো n তম বিট। n তম বিটের জন্য কত হতো? যে রেজিস্ট্যান্সটা থাকতো তার রেজিস্ট্যান্সের ভ্যালু কত হতো? এটার জন্য হতো তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু আর, ঠিক আছে। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা হলো ধরো nth বিট, একদম লিস্ট যে সিগনিফিক্যান্ট বিট, মনে করো n তম বিট, তার জন্য হচ্ছে 2 টু দি পাওয়ার n ইন্টু আর, এরকম হতো রেজিস্ট্যান্সের ভ্যালু। এবারে সার্কিট ডায়াগ্রামটা আমরা দেখবো। সার্কিট ডায়াগ্রাম আমরা এখনো ড্র করিনি, সার্কিট ডায়াগ্রামটা আমরা ড্র করছি। তো এটা করবার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ারের প্রয়োজন হবে। অপারেশনাল অ্যাম্পলিফায়ার, অপ্যাম্প আমরা অলরেডি পড়েছি, কিভাবে কাজ করে আমরা জানি। তো ধরো এটা হলো একটা অপ্যাম্প। অপ্যাম্প এখানে লাগবে কিন্তু অপ্যাম্পের দুটো টার্মিনাল হয়, একটা হচ্ছে ইনভার্টিং টার্মিনাল, একটা হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল। এটা হলো ধরো ইনভার্টিং, এটা ধরো নন ইনভার্টিং। এই নন ইনভার্টিং টার্মিনালটা মনে করো গ্রাউন্ড করা আছে, ঠিক আছে, এটাকে গ্রাউন্ড করা আছে। আর ইনভার্টিং টার্মিনালে আমরা কিছু যুক্ত করব, সেটা এখন কি করছি দেখা যাক। তো যে কোনো যে অ্যানালগ ভ্যালুটাকে আমরা, সরি, যে ডিজিটাল ভ্যালুটাকে আমরা কনভার্ট করতে চাই, সেগুলোকে আমরা দেবো কিসের মাধ্যমে? সুইচের মাধ্যমে দেবো। কিভাবে দিচ্ছি দেখে নাও। এখান থেকে আমরা বার করে আনলাম, এখানে আমরা কানেক্ট করব। কাকে কানেক্ট করব? মনে করো এখানে প্রথমে আমরা আমাদের যেটা এমএসবি সেটাকে আমরা এইখানে কানেক্ট করেছি ভায়া একটা রেজিস্ট্যান্স। এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, রেজিস্ট্যান্সের মান কত হবে? এমএসবির জন্য যেটা, তার রেজিস্ট্যান্সের মান কত বলেছি? 2R, এটার মান হলো 2R। এবং এখানে একটা সুইচ থাকবে। এই সুইচটা এটা দুটো পজিশনে থাকতে পারে, আইদার এটা গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড হতে পারে, অথবা এটা দুটো পজিশন হতে পারে, হ্যাঁ, একটা আইদার এটা গ্রাউন্ডের সঙ্গে জুড়ে যেতে পারে, আর হতে পারে আমাদের এটা এই পজিশনে থাকতে পারে। দুটো পজিশনের মধ্যে একটাতে থাকবে, আইদার এই গ্রাউন্ডের সঙ্গে এটা জুড়ে যাবে, অথবা এটা আমাদের এইখানে থাকবে, কোনো একটা জায়গাতে কিন্তু থাকবে। এইটা কি? এইখানে আমরা জুড়ে দেবো আমাদের যেটা রেফারেন্স ভোল্টেজ। আমাদের একটা রেফারেন্স ভোল্টেজ এক্ষেত্রে থাকবে। ধরো সেই রেফারেন্স ভোল্টেজ আমরা এক্ষেত্রে অ্যাজ এ নেগেটিভ ভোল্টেজ আমরা দিচ্ছি -VR। নেগেটিভ কেন দিচ্ছি তোমরা একটু পরেই বুঝতে পারবে। তো ধরো এরকম মানে এই যে সুইচটা, এই বলছি দেখো, এটা আইদার গ্রাউন্ডের সঙ্গে জুড়ে যেতে পারে, অথবা -VR এর সঙ্গে জুড়ে যেতে পারে। স্যার বলছি রেজিস্টার মানে স্যার এখানে সেই এলিমেন্টের মানে রেজিস্টারের কথা বলছেন না, ওই আগে সে পড়ালেন ওই রেজিস্টারের কথা বলছেন? না না, ওই রেজিস্টার নয়, ওটা তো রেজিস্টার, REGIS, এটা রেজিস্টর, এটা রেজিস্টর, ঠিক আছে। এটা হচ্ছে সেই এলিমেন্ট। হ্যাঁ স্যার এলিমেন্ট, হ্যাঁ হ্যাঁ ওটার কথা বলছি মানে স্যার। আগে যেটা পড়েছি সেটা রেজিস্টার, সেটা আলাদা, এটা হ্যাঁ স্যার ঠিক আছে মেমোরি এলিমেন্ট। তো এটা আলাদা। তো এই ধরো এই যে আমাদের 2R যে রেজিস্ট্যান্সটা, এটা আমাদের আইদার দুটো পজিশনে থাকতে পারে, এটা গ্রাউন্ডেও থাকতে পারে, অথবা এটা -VR এর সঙ্গে জুড়ে যেতে পারে, ঠিক আছে। মানে এই যে সুইচ, এই সুইচের পজিশনটা ডিপেন্ড মানে বলে দেবে যে এটার ভ্যালু কত হবে। যদি
মানে এইটা হচ্ছে একটা ডিজিটাল ভ্যালু মনে করো। যদি আমার এটা গ্রাউন্ডের সঙ্গে জুড়ে থাকে, তার মানে আমরা ধরে নেবো এটা ডিজিটাল যে ভ্যালুটা আছে, এই বিটটা, এটা একটা বিটকে ডিনোট করছে। আমরা এখানে কি করতে চাইছি? আমরা এখানে ডিএসি করতে চাইছি, তো ডিজিটাল থেকে অ্যানালগে নিয়ে যেতে চাইছি, তো ডিএসি করতে চাইছি, মানে ডিজিটাল যেটা দেবো আর অ্যানালগ ভ্যালু পাবো, এটাই তো চাইছি। তাহলে ডিজিটাল ভ্যালু তো দিতে হবে আমাকে। কিভাবে দেবো? আমরা সুইচের পজিশনের মাধ্যমে ডিজিটাল ভ্যালুটাকে দেবো। যদি আমরা এই সুইচটাকে গ্রাউন্ডের সঙ্গে জুড়ে দিই, তার মানে আমরা ডিজিটাল ভ্যালু হিসাবে কত দিচ্ছি এখানে? গ্রাউন্ডের সঙ্গে জুড়ে দেওয়া মানে এই ডিজিটাল ভ্যালু হিসাবে আমরা এই বিটটার ভ্যালু 0 করে দিচ্ছি। আর যদি আমরা এই রেজিস্ট্যান্সটাকে আমরা যদি এর সঙ্গে জুড়ে দিই, তার মানে আমরা কিন্তু রেফারেন্স ভোল্টেজের সঙ্গে জুড়ছি। এখানে মাইনাস ভিআরটা কি? মাইনাস ভিআর যেটা আছে এখানে, মানে মাইনাসটা তো আমরা মানে ওটার ম্যাগনিটিউডটাকে নেগেটিভ করে রেখেছি বলে, বা নেগেটিভ টার্মিনালটাকে জুড়ে রেখেছি বলে, ঠিক আছে। এই মাইনাস ভিআর যেটা, সেটা এক্ষেত্রে কিন্তু আর স্ট্যান্ডস ফর রেফারেন্স। এটা হচ্ছে রেফারেন্স ভোল্টেজকে বোঝানোর জন্য। আমরা রেফারেন্স হিসাবে কত ভোল্টেজকে দিচ্ছি তার উপরে এটা মানে ওটাকে মাইনাস ভিআর বলা হচ্ছে, রেফারেন্স ভোল্টেজটাকে। এবার আমরা কত ভোল্ট রেফারেন্স ভোল্টেজ হিসাবে দেব, সেটা নির্ভর করবে যে কত বিটের ডেটাকে আমরা কনভার্ট করতে চাইছি অ্যানালগ ভ্যালুতে, তার উপর। তো ধরো আমরা এরকম করেছি, এরকমটা করেছি আমরা। তো এটা সুইচটা পজিশনটা নির্ভর করবে, বা সুইচের পজিশনটা বলে দেবে ডিজিটাল ভ্যালু কত, ঠিক আছে। এটা দুটো পজিশনের মধ্যে যে কোনো একটাই কিন্তু থাকবে, আইদার 0-তে থাকবে অথবা এই মাইনাস ভিআর এর সঙ্গে লেগে থাকবে, ঠিক আছে। বুঝতে পেরেছো তাহলে কনসেপ্টটা? তাহলে আমরা সুইচটাকে এরকম করে দেখালাম, এখনো কারোর সঙ্গে জুড়ে রাখিনি, কিন্তু এরকম কিন্তু থাকবে না, আইদার যে কোনো একটার সঙ্গে জুড়ে থাকবে। এটা আমি বোঝানোর জন্য খালি এখানে রেখেছি যে আইদার এটা এর সঙ্গেও জুড়তে পারে বা এর সঙ্গেও জুড়তে পারে। এটা হলো একটা রেজিস্টার। এটা কোন বিটটাকে ডিনোট করছে? এই বিটটা কোন বিটটা কি বলেছিলাম? 2R। এমএসবি। এটা হচ্ছে এমএসবি, এটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট। আমরা সাপোজ এর নাম দিলাম A1, আমি সাপোজ এর নাম দিলাম হচ্ছে A1। A1 ডিনোটস দ্য মোস্ট সিগনিফিকেন্ট বিট। তারপরে আবার একটা রেজিস্টার থাকবে বলেছি, এখানে আবার একটা রেজিস্টার থাকবে। সেই রেজিস্টারের রেজিস্ট্যান্সের মান কত হবে? সেই রেজিস্টারের রেজিস্ট্যান্সের মান হবে 2^2R হবে। এটার মান হবে 2^2R। এবার সেখানেও এরকম একটা কনসেপ্ট, একদিকে গ্রাউন্ড আছে, মানে এখানে যে সুইচটা থাকছে সেই সুইচটা আইদার এটা গ্রাউন্ডের সঙ্গে জুড়বে, অথবা এটা আমাদের যে রেফারেন্স ভোল্টেজ আছে মাইনাস ভিআর, সেটাকে আমরা এখানেও টেনে আনবো, তার সঙ্গে জুড়বে। বুঝা গেল? তার পাশে আবার একটা রেজিস্টার থাকবে, তার পাশে আবার একটা রেজিস্টার থাকবে। এটা যে বিট, এটা যে বিটটাকে ডিনোট করছে, এটা হচ্ছে এমএসবির পাশের বিটটা। মনে করো এটা হলো আমার A2, ঠিক আছে। তার পাশে আবার কি থাকবে? আবার একটা এরকম রেজিস্টার থাকবে, আবার এরকম একটা রেজিস্টার থাকবে। তো সেখানেও কি হবে? ওরকম হচ্ছে দুটো থাকবে, ধরো এরকম হচ্ছে। সেখানে যে রেজিস্টার থাকবে তার রেজিস্ট্যান্সের মান কত হবে? তার হবে 2^3R। 2^3R। আবার এখানে এরকম একটা সুইচের পজিশন দেখাতে হবে আমাকে। এই সুইচটা আইদার গ্রাউন্ডের সঙ্গে লেগে থাকবে, অথবা এটা আমাদের রেফারেন্স ভোল্টেজ যেটা আছে তার সঙ্গে লেগে থাকবে, ঠিক আছে। আইদার এটা গ্রাউন্ডের সঙ্গে লেগে থাকবে, অথবা এটা হলো আমাদের রেফারেন্স ভোল্টেজের সঙ্গে লেগে থাকবে। আচ্ছা, আমার এই ছবিটা এখানে কমপ্লিট হবে না, এটাকে এরকম পর্যন্ত তো আমরা এঁকে নিয়েছি। এরপরে ধরো আরো একটা বিট আমাদের, যদি এখানে আমরা বাঁদিকে আরো বিট দেখাতে চাই, আরো যদি আমরা এদিকে বিট দেখাতে চাইতাম, তাহলে তার পাশে লিখতাম। কিন্তু আমরা ধরো ডট ডট করে নিয়ে চলে যাচ্ছি, সবগুলো তো দেখানো সম্ভব নয়। এরকম আরো আছে, 2^4 আছে, 2^5 আছে, ঠিক আছে। আবার এঁকে নেবে। দেখো এখানে হচ্ছে এরকম ডট ডট করে চলতে থাকবে, এরকম করে করে আরো চলতে থাকবে, এবং আপ টু কত দূর পর্যন্ত চলবে? আপ টু 2^n পর্যন্ত। 2^n পর্যন্ত আমরা এটাকে ডট ডট দিয়ে দেখিয়ে দিলাম, মানে কি মাঝে আরো আছে সেটাকে দেখালাম।
এরকম করে এটা ধরো 2 টু দি পাওয়ার, এই রেজিস্ট্যান্সের ভ্যালু কত, 2 টু দি পাওয়ার n ইন্টু আর, ঠিক আছে। এবং সেখানে আমরা এরকম ভাবে আরেকটা রেজিস্টারকে দেখাচ্ছি 2 টু দি পাওয়ার n ইন্টু আর, সেখানেও তার একদিকে গ্রাউন্ড আছে, ধরো এখানে একটা গ্রাউন্ড আছে, আর এদিকে আমাদের রেফারেন্স ভোল্টেজটি আছে, ঠিক আছে। তাহলে এই যে আমরা বিটগুলোকে নাম দিয়েছিলাম, প্রথমেরটার নাম দিয়েছিলাম A1, তারপরেরটার নাম দিয়েছিলাম A2, তারপরেরটার নাম দিয়েছিলাম A3, এটার নাম হবে A3, ঠিক আছে। তাহলে এরকম চলতে চলতে একদম ফাইনাল যেটাই আসছি তার বিটের নাম কত হবে, AN হবে, এটা AN হবে, ঠিক আছে। কিন্তু এখানেই ডায়াগ্রামটা কমপ্লিট নয়, ডায়াগ্রামে আরেকটা জিনিস আছে। এই যে আমাদের অপারেশনাল অ্যাম্পলিফায়ার, এর এটা কোথায় এসে ঢুকেছে, ইনভার্টিং ইনপুট টার্মিনাল এসে ঢুকেছে। আউটপুটটা আমরা কোথা থেকে নেব, এখান থেকে নেব। কিন্তু আউটপুট এবং ইনপুটের মধ্যে থাকবে একটা ফিডব্যাক রেজিস্টার, কি থাকবে, একটা ফিডব্যাক রেজিস্টার থাকবে। সেই ফিডব্যাক রেজিস্টারটা এরকম ভাবে কানেক্টেড হয়ে থাকবে, ঠিক আছে। এরকম একটা ফিডব্যাক রেজিস্টার এখানে থাকবে। সেই ফিডব্যাক রেজিস্টারের রেজিস্ট্যান্সের মানটা কত হবে, এইগুলো যদি মানে আমার এমএসবির সঙ্গে যেটা জুড়ে ছিল সেটা যদি 2R হয়, এটার রেজিস্ট্যান্সের মান কত হবে, এই রেজিস্ট্যান্সের মান কিন্তু হবে আমাদের R হবে, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সের মান কিন্তু R হবে। আচ্ছা বলো দেখি এটা কি ধরনের অ্যাম্পলিফায়ারের মতো কাজ করবে, এই এটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, অ্যাম্পলিফায়ার। এটা হলো একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, এই পার্টটা দেখো একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মতো কাজ করবে, ঠিক আছে। এবার দেখো এই যে আমাদের A1 A2 A3 ডট 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 AN, এগুলো অ্যাকচুয়ালি কি, এগুলোই অ্যাকচুয়ালি সেই ডিজিটাল ডেটা যেটাকে আমরা অ্যানালগে কনভার্ট করতে চলেছি বা চাইছি। এগুলো কি A1 A2 A3, এগুলোই তো সেই ডিজিটাল ডেটা। এবার A1 যদি মনে করো, ফর একটা এক্সাম্পল আমি দিচ্ছি, তাহলে তুমি বলো দেখি এখানে যেটা আমাদের, এগুলো হচ্ছে সবই ডিজিটাল ডেটা, হ্যাঁ। তো মনে করো এটা মনে করো n বিট পর্যন্ত নেই, মানে এই খালি 3টে বিটই আছে মনে করো। যদি এই 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 জায়গাটা না থাকতো, মনে করো এই জায়গাটা নেই, কোন জায়গাটা নেই, এই জায়গাটা নেই মনে করো, শুধু 3টে বিটের দিয়েই ভাবো। মানে ডায়াগ্রাম আঁকতে বললে তোমরা টোটালটাই আঁকবে, তবে আমি তোমাদেরকে বোঝানোর জন্য আপাতত 3টে বিট নিয়ে আঁকতে বলছি। 3টে বিট নিয়ে আঁকবে মানে কতটুকু, আচ্ছা এইটুকুটাই তো আমার 3টে বিট হয়ে যাচ্ছিল, ঠিক আছে। এইটাই আমি কাজে লাগিয়ে দেবো। আগের পাতার যে ছবি সেটাকে নিয়ে আমি এক্সপ্লেনটা করি। ধরো 3টে বিটই আছে, আর কিছু নেই, আর এখানে আমাদের একটা এখানে একটা আমাদের ফিডব্যাক রেজিস্ট্যান্সটা আছে, ফিডব্যাক রেজিস্ট্যান্স আরেকটা আছে। 3 বিটেরও তো ডেটা হতে পারে, আমি n বিটটা তো অ্যাজ এ অপশন হিসাবে বললাম যে এরকম থাকতে পারে, কিন্তু যদি 3 বিটের ডেটা হতো তখন আমাদের কি রকম হতো, আউটপুটের ভ্যালুটা কি রকম হতো সেটা আমি হিসাব করতে চাইছি। এখানে ধরো আউটপুট ভোল্টেজ VO আমরা পাবো। তা মনে করো আমাদের A1 যেটা আছে, A1টা মনে করো ফর এক্সাম্পল A1টা আপাতত 1 মনে করো, একটা ডিজিটাল ডেটা মনে করো আছে এরকম A1 A2 A0, A1 A2 A3, A1 A2 A3। আমরা লিখলে তো এরকমই লিখবো, এমএসবিটা কোন দিকে লেখে, এমএসবিটা বাঁ দিকে লেখে, তাহলে এরকমই তো লিখবো ডিজিটাল ডেটাটাকে, A1 A2 A3 এরকমই লিখবো। তার মধ্যে এটা কোনটা, এটা হলো A3, এটা হলো A3, এটা লেখা ছিল না আগে। তার মধ্যে A1টা কি, A1টা ব্র্যাকেটে লিখে রাখবে, এটা হলো এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট, মোস্ট সিগনিফিকেন্ট, ঠিক আছে। মনে করো A1 A2 A3, তার মধ্যে মনে করো A1 এর ভ্যালু 1 আছে, আর বাকি দুজনের ভ্যালু মনে করো 0 আছে, বাকি দুজনের ভ্যালু কত আছে, 0 আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের সুইচের পজিশন গুলো কিরকম থাকবে বলো, স্যার একটা A1 is equal to 1 আছে, বাদ বাকিগুলো স্যার মানে মানে গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে যাবে। তার মানে এইটা, এই সুইচটা আমার এর সঙ্গে লেগে আছে, মাইনাস VR এর সঙ্গে লেগে আছে, তাই তো। এই সুইচটা এই পজিশনে আছে, আর বাকি দুটো কোথায় লেগে আছে, বাকি দুটো গ্রাউন্ডের সঙ্গে লেগে আছে, বাকি দুটো এইটা হচ্ছে গ্রাউন্ডের সঙ্গে লেগে আছে এবং এটাও গ্রাউন্ডের সঙ্গে লেগে আছে। সুইচের পজিশনটা এরকম হবে, এটা এখানে আর এটা এখানে লেগে আছে, ঠিক আছে। তার মানে এটাই বোঝাচ্ছে আমার A1 is equal to 1 and A2 is equal to 0 and A3 also equal to 0। তাহলে এইরকম পরিস্থিতিতে যদি আমরা এই সার্কিটের অ্যানালিসিস করি, তাহলে সার্কিটটা যদি আমরা অ্যানালিসিস করে দেখতে চাই যে এখানে ভোল্টেজ কত হবে, আউটপুট ভোল্টেজ, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে এই জায়গাটাকে নিয়ে চিন্তা ভাবনা করার দরকার আছে কি, এদিক দিয়ে কোনো কারেন্ট আসবে না স্যার, না, কারেন্ট মানে এই দিক থেকে কোনো কারেন্ট পাঠাবে না, কিন্তু এটা গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড আছে, গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড আছে, দ্যাট ইজ ওকে। কিন্তু আমাদের যেটা ইনপুট, যেটা ভোল্টেজটা মানে আমাদের প্রোভাইডেড হবে ওখানে, সেটা ভায়া কোথা দিয়ে হবে, এই রেফারেন্স ভোল্টেজ যেটা আছে, রেফারেন্স ভোল্টেজটা কোন দিক দিয়ে কারেন্ট পাঠাবে, এই রাস্তা দিয়ে গিয়ে এদিকেই পাঠাবে না, এদিকেই তো পাঠাবে, এই রাস্তা দিয়ে গিয়ে এদিকেই পাঠাবে ও।
তো ওটা গ্রাউন্ড কেন হয়ে যাবে না? স্যার এমএসবি বলতে স্যার ওটা মাল্টিপল বিট বাইনারি নাম্বার বলছেন? এমএসবি মানে হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। এখানে দেখো এই যে ওয়ানটা আমরা কত করলাম, এ ওয়ানটা করলাম আমরা 1, আর বাকিগুলো হচ্ছে 0, পুরো গ্রাউন্ডের সঙ্গে জুড়ে আছে। আর এখানে আমাদের রেফারেন্স একটা, সরি এখানে আমাদের ফিডব্যাক একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে আচ্ছা এখানে যেটা আমাদের রিরাইটিং করে আমরা এটাকে মানে সার্কিটটাকে আবার পুনরায় লিখছি আর কি, ঠিক আছে? পুনরায় আমরা যদি লিখি তাহলে প্র্যাকটিক্যালি এইটা এই মাইনাস ভিআর, যেটা মাইনাস ভিআরটা ভায়া 2R রেজিস্টার, এটা কোথায় কানেক্টেড আছে? এটা হচ্ছে আমাদের এই টার্মিনালে কানেক্টেড আছে, এটা তো লেখা যায়। মাইনাস ভিআর যেটা আছে, মাইনাস ভিআরটা এই 2R রেজিস্টারের মাধ্যমে কোন টার্মিনালে? ইনভার্টিং টার্মিনালে জুড়ে আছে, আর নন ইনভার্টিং টার্মিনালটা গ্রাউন্ড হয়ে আছে, নন ইনভার্টিং টার্মিনালটা গ্রাউন্ডেড হয়ে আছে, ঠিক আছে? আর এখানটায় কি হয়ে আছে? এখানটায় আমাদের এরকম একটা আরএফ, মানে যেটা ফিডব্যাক রেজিস্ট্যান্স আর যেটা, সেটা আছে এরকম, এটা হলো আর, এটা হলো 2R, আর এটা হলো আমাদের মাইনাস ভিআর। মানে আমি এই দিকটাতে আমাদের যদি এগুলো থাকেও এক্সটার্নাল, তো এগুলো নিয়ে আমার ভাবার দরকার নেই অ্যাকচুয়ালি। মানে আমি অ্যানালিসিসটা করবো, ধরো তুমি বলতে চাইছো ধরো এখানটায় আমাদের আরো কি আছে, এই জায়গাটা ভিআর তো এই দিকটা হয়ে গেল, এটা বলা যেতে পারে যে এই দিকে একটা রেজিস্টার হয়তো গ্রাউন্ডের সঙ্গে জুড়ে আছে, তার পাশেও ধরো আর একটা রেজিস্টার এরকম গ্রাউন্ডের সঙ্গে জুড়ে আছে, প্র্যাকটিক্যালি তো এটাই। এইখানে জুড়ে আছে তো, না কোথায় জুড়ে আছে? এইখানটায় 2R এর পরে, সরি 2R এর পরে, মানে এখানে একটা জুড়ে আছে আর এখানে একটা জুড়ে আছে বলতে চাইছো, তাই তো? ও সেটা দিয়ে কেন কারেন্ট ফ্লো করবে না বলো তো? রেজিস্ট্যান্সটা তো হাই হচ্ছে সেই জন্য না 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 না, কারেন্ট ফ্লো করবে না, তার কারণ আছে, কারেন্ট ফ্লো না করার কারণ আছে। দেখো এটা হচ্ছে আমাদের এইখানে দুটো রেজিস্টার মনে করো আছে, এখানে একটা রেজিস্টার আছে, ডায়াগ্রামটা ঠিক এখানে আমি একটু ভালো করে আঁকি, এখানে দুটো রেজিস্টার দেখানো যাচ্ছে না, আমরা এই জায়গাটাকে দুটো রেজিস্টারকে দেখাবো, দেখালে বুঝতে পারবে যে কেন কারেন্ট যাচ্ছে না, তার কারণটা আমরা এক্সপ্লেন করতে পারি। এখানে ধরো আমি একটু দূর থেকে দেখালাম, হ্যাঁ এটা হলো ধরো একটা রেজিস্টার যেটা আমাদের 2R টা এরকম ভাবে কানেক্টেড হয়ে আছে ভায়া মাইনাস ভিআর, এখানে ভোল্টেজ ছিল মাইনাস ভিআর। এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স ছিল মনে করো কত, একটা রেজিস্ট্যান্স ছিল মনে করো, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 2R, এটা হচ্ছে 2R, আর এই হলুদ রঙে যেটা লিখলাম সেটা হচ্ছে ধরো 2 টু দি পাওয়ার 2 ইন্টু আর, 2 টু দি পাওয়ার 2 ইন্টু আর, আর তার পাশে আর একটা রেজিস্টার ধরো দেখালাম এরকম 2 টু দি পাওয়ার 3 ইন্টু আর, ঠিক তো? সেগুলো গ্রাউন্ডের সঙ্গে জুড়ে আছে, সেগুলো হচ্ছে গ্রাউন্ডের সঙ্গে জুড়ে আছে এরকম, সেগুলো হচ্ছে এরকম গ্রাউন্ডের সঙ্গে জুড়ে আছে। এটার আমরা বুঝতে পারবো ওই আমাদের অপারেশনাল অ্যাম্পলিফায়ারের যে কনসেপ্ট সেটা দিয়ে এটাকে বোঝাতে হবে, কারণ গ্রাউন্ড এটা হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড। মানে এই জায়গাটাতেও ভোল্টেজ কত, এই জায়গাতে ভোল্টেজও আমাদের 0, এটা যদি 0 হয় গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড থাকে, দ্যাট মিনস এখানেও 0 ভোল্ট, এটাতেও 0 ভোল্ট, এখানেও তো 0 ভোল্ট আছে, আছে কিনা?
ইনভার্টিং টার্মিনাল যেটা সেখানেও 0 ভোল্ট, আবার এগুলো গ্রাউন্ডের সঙ্গে যুক্ত, তার মানে এরা আর এই রেজিস্ট্যান্স এরা 0 কিন্তু ভোল্টের মধ্যে আছে, 0 ডিফারেন্স ভোল্টের আছে। মধ্যে আছে, তার মানে এদের এই পাথগুলোতে কোনো কারেন্ট ফ্লো করবে না। যদি এখানেও 0 ভোল্ট হয়, মনে করো এখানেও তো 0 ভোল্ট আছে না, এখানেও যদি 0 ভোল্ট থাকে আর তলাতেও যদি 0 ভোল্ট থাকে, তাহলে তো এই পথে কোনো কারেন্ট ফ্লো করা উচিত নয়। তো এখান দিয়ে কারেন্ট কেন ফ্লো করবে? দুটোই যদি 0 ভোল্ট থাকে। সিমিলারলি এটার ক্ষেত্রেও তাই, এখানেও 0 ভোল্ট, এখানেও হচ্ছে 0 ভোল্ট, তাহলে এই পথেও কোনো কারেন্ট ফ্লো করবে না। সুতরাং এই রেজিস্ট্যান্সগুলোকে আমার দেখানোও যায় আর না দেখানোও তাই, সেই জন্য এগুলোকে দেখাবো না। এই রেজিস্টারকে দেখাবো না আর এটাকেও দেখাবো না, ঠিক আছে? এই দুটোকে ওই জন্য দেখালাম না, কারণ ওখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে যা হচ্ছে খালি ভিআরটা কারেন্ট কোন দিকে রাস্তায় পাঠাবে, এই রাস্তা দিয়ে পাঠিয়ে এই ফিডব্যাক দিয়ে পাঠিয়ে দেবে ওদিকে, ঠিক আছে? তাহলে এইটা হবে সিচুয়েশনটা। তাহলে এখন আমাদের যেটা ভিও যেটা হবে, ভিও সেটা আমরা কি লিখতে পারি? এটা হয়ে যাচ্ছে আমাদের 2R। স্যার এটা হয়ে ভিও সমান স্যার মাইনাস আর ডিভাইডেড বাই 2r ইনটু মাইনাস অফ ভিআর। হ্যাঁ, তাহলে ভিও মানে এটা হচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে দেবো ডাইরেক্টলি অ্যাপ্লাই করে দিচ্ছি, মানে হচ্ছে মাইনাস অফ কত হয়, আরএফ বাই আরআই হয়। তাহলে এখানে আরএফ এর জায়গায় ফিডব্যাক রেজিস্ট্যান্সের জায়গায় আর আছে আর আরআই এর জায়গায় 2R আছে, আর বাই 2R গণিত মাইনাস অফ ভিআর। মাইনাস অফ ভিআর, তাহলে ভিআরটা মাইনাস ছিল বলেই ওটা দেখো এবার প্লাস আসছে অ্যান্সারটা আমার, ভিআর বাই 2 অ্যান্সার আসছে আমার, ঠিক তো? ভিআর বাই 2 আসছে, তার মানে আউটপুট যেটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের ভিআর বাই 2, তাই তো? এখন আমি কি বলেছিলাম যে কতটা রেফারেন্স ভোল্টেজ দেব সেটা ডিপেন্ড করবে যে কত বিটের ডিজিটাল ডেটাকে আমরা অ্যানালগ ভ্যালুতে কনভার্ট করতে চাই তার উপরে। এখন মনে করো আমরা যদি গেইনটা স্যার হাফ তো কমে গেল, কিন্তু আমাদের স্যার ইনপুট আর আউটপুট তো সমান হচ্ছে না। ইনপুট আউটপুট সমান হওয়ার দরকার নেই। আমার ইনপুটটা কি? ইনপুট তো ডিজিটাল ডেটা। আমার এখানে ইনপুট হিসাবে কোনটা দিয়েছি? আমি ডিজিটাল ডেটাটাকে দিয়েছি, A3 A2 A1 দিয়েছি। ডিজিটাল ডেটাটা এটা হলো আমাদের ডিজিটাল ইনপুট। আমরা এটা কি যন্ত্র? ডিএসি যন্ত্র। ডিজিটাল ডেটা দেবো, অ্যানালগ ভ্যালু আউটপুট হিসাবে নেব। তাহলে এইটা হলো আমার ইনপুট। এটা কি ইনপুট? এটা হলো ডিজিটাল ইনপুট। এইটাই আমার ইনপুট এখন। তাহলে এর করসপন্ডিং অ্যানালগ ভ্যালু কত আসা উচিত বলো? 100 দিলে তার করসপন্ডিং অ্যানালগ ভ্যালু কত আসা উচিত? 4 আসা উচিত। 100 মানে তো 4। হ্যাঁ স্যার 4 আসা উচিত। এবার আমি এটাই বলছি যে কত বিটের ডিজিটাল ভ্যালুকে আমরা অ্যানালগে কনভার্ট করতে চাইছি তার উপরে নির্ভর করবে যে আমাদের রেফারেন্স ভোল্টেজ যেটা আমরা দেব সেটার মান কত হবে। এখানে আমরা ক বিটের ডেটাকে চাইছি? 3 বিটের ডেটাকে আমরা কনভার্ট করতে চাইছি। তাহলে 3 বিটের ডেটাকে যখন আমরা অ্যানালগে কনভার্ট করতে চাইবো তখন আমরা রেফারেন্স হিসাবে দেবো 2⁻³ ভোল্ট, মানে কত? -8 ভোল্ট আমরা দেবো। তাহলে ভিআর যদি আমাদের 8 হয়, ভিআর এর মানটা যদি 8 ভোল্ট হয়, ভিআর ইজ ইকুয়াল টু 8 ভি ভোল্ট। আউট সমান 4 হয়ে যাবে। হ্যাঁ, সেইটাই আমাদেরকে দেখতে হবে। কত বিটের ডেটাকে আমরা চাইছি কনভার্ট করতে, ভি আউট সমান আমাদের 4 ভোল্ট হয়ে যাবে। দেখো ভি আউট সমান আমাদের 4 ভোল্ট। তাহলে আমরা পেয়ে গেলাম। এখানে স্যার ওই জিনিসটা একটু বুঝতে পারলাম স্যার, নেগেটিভ কেন হলো স্যার? ওই যে মাইনাস আর বাই 2 আর সেখানে নেগেটিভ কেন হলো? এটা তো এর ফর্মুলা, এই অ্যামপ্লিফায়ারটার ফর্মুলা না। এটা কি অ্যামপ্লিফায়ার? এখানে যে অ্যামপ্লিফায়ারটা দেখতে ও পাচ্ছ আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের ফর্মুলা অকাম চ্যাপ্টারে পড়ানো হয়েছে, সেখানে দেখে নেবে। ওটা হচ্ছে মাইনাস অফ আরএফ বাই আরআই ইনটু ইনপুট ভোল্টেজ হয়। পড়েছে, মনে পড়ছে। ঠিক আছে? তাহলে বোঝা গেল? তাহলে যদি আমাদের ধরো এটা 4 বিট ডেটা হতো তখন আমরা কত দিতাম? 4 বিট ডেটা দিলে কত ইনপুট দিতাম? ইনপুট রেফারেন্স ভোল্টেজ আমরা কত দিতাম 4 বিট ডেটা হলে? ইফ ইট ওয়াজ এ 4 বিট ডেটা, যেটা ধরো মানে আমার এখানে আরেকটা থাকতো 2⁴ ভোল্ট, তখন আমরা 16 ভোল্ট দিতাম ইনপুট হিসাবে। মানে কত ভোল্ট আমরা ইনপুট হিসাবে দেব সেটা ডিপেন্ড করবে যে আমাদের কত বিটের ডেটা আছে তার উপরে। ঠিক আছে? এবার মনে করো যদি এখানে সিচুয়েশনটা এরকম হতো, এই সিচুয়েশনটা আমরা এখানে আবার একবার ড্র করি। স্যার ভিআরটা আর এটা আলাদা তো? অবশ্যই ভিআরটা হচ্ছে রেফারেন্স ভোল্টেজ, এটা হলো একটা অ্যানালগ ভোল্টেজ, এর ভ্যালুটা অ্যানালগ। আর এগুলো কি? এগুলো হচ্ছে ডিজিটাল পিনের ভ্যালু। এগুলো হচ্ছে ডিজিটাল পিন এক একটা। এগুলোর ভ্যালু আইদার 1 হতে পারে বা 0 হতে পারে। A1 A2 A3 AN, এই ভ্যালুগুলো আইদার 0 হতে পারে বা 1 হতে পারে। এই যে দেখো এখানে A1 এর সমান 1 দিয়েছি, A2 সমান 0 দিয়েছি, A3 সমান 0 দিয়েছি। এবার মনে করো আমি একটু অন্যরকম করছি। আমি বলছি এটা যে সাপোজ আমাদের A2টাও হচ্ছে কত আছে? A2টাও ধরো আমাদের নন জিরো আছে, মানে 1 আছে। তখন কি হবে? A2টাও যদি নন জিরো হয়,
স্যার এটা 3 বিটেরই করছি তো স্যার? আমরা 3 বিটেরই করছি, মনে করো 3 বিটেরই করছি, A2টাকেও নন জিরো করে দিচ্ছি, তখন আমার সিচুয়েশনটা কিরকম হবে মনে করো। এইটা মানে কাজ করবে না এখানে, 110 আমরা ধরো এটাকে এখানে জুড়ে দিচ্ছি, এটাকে এখানে জুড়ে দিচ্ছি, এটাকেও এখানে জুড়ে দিচ্ছি, তাহলে আমাদের A1 সমান কত হচ্ছে? আচ্ছা এখানে আমাদের রেফারেন্স ফিডব্যাকটা আছে, কিন্তু ফিডব্যাকটা দেখাতে হবে। 110 হচ্ছে, ঠিক। এটা হচ্ছে আমাদের রেজিস্টার আর, আর এটা হচ্ছে আমাদের ভিও। এখন আমরা যেটা বলতে চাইছি যে A1 ইজ ইকাল টু সে 1, A2 ইজ ইকাল টু সে হচ্ছে আমাদের 1, অ্যান্ড A3 ইজ ইকাল টু, এটা আমাদের A3টা জিরোই আছে, A3টা এই গ্রাউন্ডের সঙ্গেই লেগে আছে, A3টা গ্রাউন্ডের সঙ্গেই লেগে আছে। তখন কি হবে? তাহলে আমার দুটো ভোল্টেজ এখানে ইনপুট হিসাবে দিতে পারছি, তখন কি হবে বলো, কিভাবে করবে? সে ভোল্টেজটা তখন ডিভাইড হয়ে যাচ্ছে। ভোল্টেজ না স্যার, ডিভাইড মানে হচ্ছে কারেন্টটা না, স্যার, voltage কারেন্ট কেন ডিভাইড হবে? দেখো তখন আমরা 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 এটাকে কি ভাবতে পারি, তখন আমাদের সিচুয়েশনটাকে যদি আমরা রিড্র করি, আমরা রিড্র যদি করি, পুনরায় ড্র করি, তাহলে সিচুয়েশনটা এরকম হচ্ছে না আমাদের। মনে করো একটা ভিআর আছে, ইকুইভ্যালেন্ট বের করতে হবে নাকি? না 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 ইকুইভ্যালেন্ট নয়। এই ধরো আমাদের একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার আছে, এটা আমাদের ইনভার্টিং, এটা নন ইনভার্টিং। একটা আমাদের ভায়া একটা ভি মাইনাস ভিআর ভায়া 2R এর সঙ্গে কানেক্টেড হয়ে আছে, ভায়া 2R রেজিস্টার কানেক্টেড হয়ে আছে ইনভার্টিং টার্মিনালের সঙ্গে। এটার ভোল্টেজ কত এখানে? মাইনাস ভিআর হোক। আরেকটা রেজিস্ট্যান্স তার মান হচ্ছে 2 টু দি পাওয়ার 2 ইনটু R, এটাও এখানে কানেক্টেড হয়ে আছে। সামিং অ্যাম্পলিফায়ারের মতো লাগছে স্যার এটা। তাহলে এটাও মাইনাস ভিআর, এটা হচ্ছে মাইনাস ভিআর, আর এখানে হচ্ছে আমাদের কত হয়ে আছে, এখানে আমাদের ফিডব্যাক রেজিস্ট্যান্সটা আছে। এরকমই তো হচ্ছে না সিচুয়েশনটা, আর কিছু আলাদা হচ্ছে কি? আর এটা তো এটা কনসিডার না করার কারণ তো আমি আগেই বললাম, কারণ এখানেও জিরো এন্ড এটাও গ্রাউন্ড, মানে এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না, তার জন্য এটাকে আঁকার দরকার নেই। তাহলে এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 2R, আর তলায় আছে 2R, আর এটা হলো R। তাহলে এক্ষেত্রে আমাদের আউটপুট ভোল্টেজের মান কত হবে বলো? সামিং অ্যাম্পলিফায়ারে কি হয়? স্যার মাইনাস আর ডিভাইডেড বাই, স্যার টোটাল যেটা হবে স্যার মানে যোগ হয়ে যাবে, যোগ হয়ে যায় স্যার ভোল্টেজগুলো। বেসিক্যালি যোগ হয়ে যাবে, আর কিছুই তো নয়। ভিও যেটা হবে আউটপুট ভোল্টেজ, দ্যাট উইল বি ইকুয়াল টু মাইনাস অফ, একবার আমরা যেরকমটা করেছিলাম মাইনাস অফ, এক একটা করে নিয়ে নাও খালি, মাইনাস অফ আর বাই 2R ইন্টু মাইনাস ভিআর, একবার এটা হবে, তার সঙ্গে আমরা যোগ করব কাকে? প্লাস হচ্ছে মাইনাস অফ আর বাই 2 টু দি পাওয়ার 2R, রেজিস্ট্যান্সের মানটা এখানে 2 টু দি পাওয়ার 2 বলে, আর বাই 2 টু দি পাওয়ার 2R মাইনাস অফ ভিআর ইন্টু মাইনাস অফ ভিআর, ব্যাস এইটুকুই তো, মাইনাস অফ ভিআর। আমার এখানে এটাকে ব্র্যাকেটের ভেতরে লেখাটাই উচিত, বাইরেরটাকে মুছে দিলাম। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, আর কি দাঁড়াচ্ছে? আলাদা কিছু হচ্ছে কি? মানে ভিআরটা দুটো কমন যোগই নিয়ে হয়ে নিলে যাচ্ছে। কি হচ্ছে বলো? ভিআরটা যদি আমি কমন নিয়ে নিই, দুটো যোগই তো হচ্ছে, তার মানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমার সে কত হচ্ছে, ভিআর বাই 2 হচ্ছে, এটা হচ্ছে ভিআর বাই 2, আর গুলো কেটে গেলে তো তাই হচ্ছে, ভিআর বাই 2 আর প্লাস কত হচ্ছে, ভিআর বাই 2 টু দি পাওয়ার 2, তাই তো? ভিআর বাই 2 টু দি পাওয়ার 2 হচ্ছে। যখন আমাদের দুটো মানে A1 এবং A2 দুটোই 1, তখন আমাদের এরকম সিচুয়েশনটা হচ্ছে। তার মানে ভিআর বাই 2 প্লাস ভিআর বাই 2 টু দি পাওয়ার 2 মানে কত হচ্ছে? এটা 1/2 প্লাস 1/4 মানে 3/4, 3 ইন্টু ভিআর বাই 4, 3 ইন্টু ভিআর বাই 4। আমাদের এখানে অ্যানালগ ভোল্টেজের ভ্যালুটা কত, মানে রেফারেন্স ভোল্টেজের ভ্যালুটা কত বলেছিলাম? ভিআর এর মান কত নিতে বলেছিলাম? ভিআর ইজ ইকুয়াল টু কত নিতে বলেছিলাম? না না না, ভিআরটা তো রেফারেন্স ভোল্টেজ, আমি এখানে 3 বিট 8 ভোল্ট নিতে বলেছিলাম। তাহলে এখানে ভিও সমান কত হবে? 3/4 ইন্টু 8 মানে কত? 6 ভোল্ট। হ্যাঁ স্যার 6 ভোল্ট হবে না? 3/4 কে যদি 8 দিয়ে গুণ করো এটাই স্যার 6 ভোল্ট হবে। এবং 110 মানে কত? 110 মানে তো 6ই ভোল্ট। 110 মানে কি? 110 মানে হচ্ছে তার করেসপন্ডিং আমাদের ডিজিটাল অ্যানালগ ভ্যালু হচ্ছে 6, এবং আমরা পেয়ে যাচ্ছি, দেখো 6 ভোল্টই পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে আমাদের কাজ চলে রেফারেন্স যাচ্ছে। ভোল্টেজটা চেঞ্জ করব না আমরা। না, রেফারেন্স ভোল্টেজটা আমাদের নাম্বার অফ বিটস যেখানে ডিফাইন, সেখানে আমরা চেঞ্জ করব না। আমাদের এখানে 3 বিটের ডেটা দিচ্ছি, 3 বিটের ডেটা দিলে রেফারেন্স ভোল্টেজ আমি 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ
8 ভোল্টই নেব। যদি আমরা নিতাম, সরি এখানে -8 অ্যাকচুয়ালি, প্লাস ভ্যালুটা আনার জন্য -8 নিচ্ছি। যদি ধরো এটা আমাদের 4 বিটের ডেটা হতো, মানে যদি এখানে আরো একটা রেজিস্টার এরকম থাকতো, আরেকটা যদি আমাদের এরকম পিন থাকতো, এখানে আমরা আরেকটা রেজিস্টার, হ্যাঁ তখন আমরা -16 ভোল্ট কত করতাম, তখন যা 16 করতে -16 ভোল্ট, -16 ভোল্ট তখন আমরা অ্যাজ ইনপুট এখানে দিতাম। তার মানে ইন জেনারেল আমরা দেখতে পাচ্ছি যেটা মোস্ট সিগনিফিক্যান্ট, মানে ব্যাপারটা ভালো করে লক্ষ্য করো, মোস্ট সিগনিফিক্যান্ট এখানে কোনটা, এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিটের জন্য আসছে VR/2^2। এইটা কার জন্য আসছে, মোস্ট সিগনিফিক্যান্টের পাশেরটার জন্য আসছে। তারও পাশে যদি কিছু থাকতো VR/2^3 হতো কিনা। তার মানে আমরা দেখো, আর যে বিটের জন্য মোস্ট সিগনিফিক্যান্ট, মানে যে বিটের জন্য ডিজিটাল ভ্যালুটাই 0, সেই বিটের কোনো ভ্যালু আসবে না। যেমন এখানে VR/2^3 আসতে পারতো, কখন আসতো, VR/2^3টা কখন আসতো, এখানেও একটা প্লাস VR/2^3 আসতে পারতো যদি আমাদের এইটা এখানে জুড়ে থাকতো, মানে এই A3টা যদি 1 হতো তখন হতো, হয়নি বলে নিই, যদি হতো তখন তো নিতাম। তাহলে ইন n যদি আমরা এটার ফর্মুলাটাকে লেখার চেষ্টা করি, এটার ফর্মুলা হবে এরকমই, যে যদি আমাদের একটা n বিটের ডেটা থাকে, 8টা অ্যাসাম করতে হবে তো, 8টা আসছে 3 বিট ডেটা, তো এখানে 3 বিট ডেটা বলে আমাদের রেফারেন্স ভোল্টেজ কত নিতে হবে, কি বললাম, 3 বিট ডেটা বলে রেফারেন্স ভোল্টেজ 2^3, রেফারেন্স ভোল্টেজ নিতে হবে, মানে 3 বিট ডেটা বলে আমরা এরকম লিখছি VR হলো 2^3 ভোল্ট। যদি 4 বিটের ডেটা নিতাম তাহলে নিতাম রেফারেন্স ভোল্টেজ 2^4 ভোল্ট। যদি আমাদের n বিটের ডেটা হতো, রেফারেন্স ভোল্টেজ কত নিতাম, 2n ইন্টু n ভোল্ট, 2n ভোল্টই নিতাম, ঠিক আছে ওইরকম। তো ধরো ইন জেনারেল যদি আমরা এটাকে এই হিসাবে লিখি যে আউটপুট ভোল্টেজ কত হবে, তাহলে ইন জেনারেল আউটপুট ভোল্টেজ এটার ফর্মুলাটা এরকমই হবে। আমরা এই এতগুলো ডিসকাশন করলাম, তো দিয়ে এবার আমরা একটা জেনারেলাইজড ফর্মুলা লিখব, আউটপুট ভোল্টেজ অফ এ n বিট ডিএসি, কত n বিটের একটা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, n বিট ডিএসির আউটপুট ভোল্টেজের মান কত হবে না এরকম হবে, দেখো ফার্স্টে আমাদের ছিল A1 বাই কত হচ্ছে বলো, A1 বাই কত, A1 বাই 2 কত, কিছু না, 2^1, A1/2 লিখতে পারো 2^1, A2 বাই কত, 2^2, A3 বাই কত, 2^3। যদি এরকম চলতেই থাকে তাহলে nth বিটের জন্য যদি আমরা nth বিটের ভ্যালুটাকে an দ্বারা ডিনোট করি, প্লাস কত লিখবো, an বাই 2n, an বাই 2n, ঠিক আছে, তো an বাই 2n, এবং তাকে আমরা এই জিনিসটাকে কাকে দিয়ে মাল্টিপ্লাই করব আউটপুট ভোল্টেজ পাওয়ার জন্য, এর সঙ্গে কি গুণ হবে বলো তো, VR ঠিক, এর সঙ্গে VR না, মাইনাস নয়, মাইনাসটা এখানেই কেটে যাচ্ছে, যেহেতু আমরা এখানে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ইউজ করছি, আউটপুটটা দেখো পজিটিভ আসছে, আউটপুট যাতে পজিটিভ আসে তার জন্যই আমরা ওটাকে মাইনাস নিয়েছিলাম, আউটপুটটাকে পজিটিভ আনার জন্যই এত কিছু করে এটাকে মাইনাস নিয়েছিলাম, তাছাড়া নিতাম না। যেহেতু এখানে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার আউটপুটটাকে আমাকে পজিটিভ আনতে হবে, তার জন্য ইনপুট রেফারেন্সটাকে VR নিলেই এই ভ্যালুটা আলটিমেটলি আসে। তোমরা এই জেনারেলাইজড ফর্মুলাটাকে মনে রাখো, যেখানে A1টা কি, A1টা হচ্ছে MSB, A1টা হলো MSB, ঠিক আছে, এটাও মনে রাখবে কিন্তু, নাহলে ভুল হয়ে যাবে। A1 হচ্ছে কিন্তু MSB, A1 হলো MSB, আর ANটা কি, AN হলো LSB, লিস্ট সিগনিফিক্যান্ট, ANটা হলো লিস্ট সিগনিফিক্যান্ট। এবার তোমরা এই ফর্মুলাতে যে কোনো সময় বসিয়ে দেখবে, তোমাদের সব অ্যান্সার মিলে যাবে। কিন্তু মনে থাকে জানো, রেফারেন্স ভোল্টেজ যেটা নেবে, রেফারেন্স ভোল্টেজটা যদি তোমরা ওই যেটা যত বিটের ডেটা তত 2^, তত যদি নাও, তাহলেই তোমাদের অ্যাকচুয়াল যেটা ডিজিটাল ভ্যালু তার করসপন্ডিং অ্যানালগ ভোল্টেজটা তোমরা পাবে, তাছাড়া কিন্তু পাবে না। এবার এখানে একটা প্রবলেম হচ্ছে যে এই ধরনের রেজিস্টার, মানে এই ধরনের যে কনভার্সন, অ্যানালগ ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন, এটা প্র্যাকটিক্যালি ইউজ করা হয় না। কেন হয় না? কারণ হচ্ছে এখানে বিভিন্ন রকমের রেজিস্ট্যান্সের ভ্যালু লাগছে, মানে 2^2, 2^3 এরকম চলতে চলতে মনে করো
5, 6, 7, 8, 9, এবার যত 2 এর পাওয়ার বাড়ছে তত রেজিস্ট্যান্সের ভ্যালুটাও বাড়ছে, বাড়ছে কিনা? এবার মনে করো একটা একটা যদি 16 বিটের ডেটা হয় বা একটা ধরো 32 বিটের ডেটা হয়, তার জন্য কত বড় রেজিস্ট্যান্স লাগবে বলো তো? 2^32 মানে কত, বা 2^16 মানে কত? ক্যালকুলেটারে বসিয়ে দেখো, একটা বড় একটা নাম্বার আসছে। তাহলে অত হিউজ ভ্যালু অফ রেজিস্ট্যান্স কিন্তু পাওয়াটা ডিফিকাল্ট, ঠিক আছে? এটা পাওয়াটা কিন্তু এখন তো স্যার খুব ডিফিকাল্ট। 2 to the power তো এটা 64 হচ্ছে 2^64, তাহলে কত বড় একটা রেজিস্ট্যান্স? অত বড় রেজিস্ট্যান্স তুমি ভাবে কি করে? আর অত বড় রেজিস্ট্যান্স মানে করে একটা সার্কিট বানানোটা হিউজ একটা ডিফিকাল্ট টাস্ক হয়ে যাচ্ছে, যে কারণে এই ধরনের ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন কিন্তু এখন আর প্র্যাকটিক্যালি ইউজ করা হয় না। এর পরিবর্তে ইউজ করা হয় আরেকটা টেকনিক, যে টেকনিকের নাম হচ্ছে R2R ল্যাডার ডিএসি, যেখানে কেবলমাত্র 2 ধরনের ভ্যালু অফ রেজিস্ট্যান্সই ইউজ করা হয়, দুটো ভ্যালু থাকবে রেজিস্ট্যান্সের, সেটা করেই করা যাবে। এত কিছু, এত আলাদা আলাদা ভ্যালু অফ রেজিস্ট্যান্স এটা নেওয়ারই প্রয়োজন নেই, ঠিক আছে? তো যে কারণে এই ধরনের এটা টেকনিকটা এটা কিন্তু এখন আর ইউজ করা হয় না। এর পরিবর্তে অন্য টেকনিক আছে, সেগুলো দেখবে, পরের দিনের ক্লাসে ওটা বলা হবে, ঠিক আছে? আজকে আমরা কেবলমাত্র একটু বেসিক আইডিয়া বললাম যে কেন দরকার আমাদের এরকম অ্যানালগ থেকে ডিজিটাল, ডিজিটাল থেকে অ্যানালগ করার দরকারটা কিসের জন্য। আর আমরা দেখলাম যে একটা মেথড দেখলাম সিলেবাসের মধ্যে, যে D2A কনভার্টারের মধ্যে, তার মধ্যে আমরা ওয়েটেড রেজিস্টার D2A কনভার্টার, এই মেথডটা আমরা আজকে দেখলাম, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা পরবর্তী মেথডস গুলো দেখব। স্যার হ্যাঁ, স্যার এখানে যে সুইচগুলো ক্লোজ করছি বা ওপেন করছি ওগুলো স্যার কিভাবে করা হবে? মানে স্যার ম্যানুয়ালি করা হবে না অটোমেটিকলি? সুইচ যেগুলো ক্লোজ হচ্ছে সেগুলো অটোমেটিক্যালি হবে, ম্যানুয়ালি কি করা সম্ভব? অটোমেটিক্যালি হবে সব, ঠিক আছে?